সপ্তম দফায় ৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি লোকসভা আসনের ভোট গ্রহণ পর্বের সাথে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। গোটা দেশের নজর এখন এক্সিট পোলে। ৪ঠা জুন গণনা, কিন্তু তার আগেই ফলাফলের নার্ভ কি বলছে তা জানতে চায় দেশের মানুষ। নিউজ ভ্যানগার্ড দায়িত্বের সাথে ২০২৩ বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা করেছিল। পরবর্তী সময়ে যা প্রায় হুবহু মিলে গিয়েছিল ফলাফলের সাথে। আর এবার জেনেসিস ইন্ডিয়া নামে একটি সমীক্ষা সংগঠনের সহযোগিতায় আমরা আপনাদের সামনে তুলে ধরছি এক্সিট পোল ২০২৪। ত্রিপুরা, আসাম, উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, দিল্লি ও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের প্রতিনিধিদের রিপোর্ট এবং তার সঙ্গে প্রতিটি লোকসভা কেন্দ্রের প্রায় ২০০ ভোটারের মতামত এবং দেশের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞ মহলের অভিজ্ঞতার নিরিখে আমরা এই এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরছি। তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই এক্সিট পোল ধ্রুব সত্য নাও হতে পারে। দেশের একটি প্রান্তিক রাজ্য থেকে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। যদি এই এক্সিট পোল মিলে যায় তাহলে সেটা আমাদের বিচক্ষণতার লক্ষণ হবে, আর যদি কোনো কারণে আসল ফলাফলের সাথে তার বিস্তর তফাৎ থাকে তাহলে আমরা ধরে নেব আগামী দিন আমাদের আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে হবে, আরো অনেক বেশি কাজ করতে হবে, এবং সেটাই আমরা বিশ্বাস করি। নমস্কার, আমি দীপেন, আর নিউজ ভ্যানগার্ডের এক্সিট পোল ২০২৪-এ আপনাদের সবাইকে স্বাগত। এনডিএ না আইএনডিআইএ, এবার দিল্লি কে দখল করছে তা জানতে চাইছে গোটা দেশের মানুষ। আজ এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। আমরা স্বাগত নবেন্দুবাবু আপনাকে। আমরা অবশ্যই ওনার প্রতিক্রিয়া জানব, তবে তার আগে আমরা এক এক করে দেখব এক্সিট পোল কি বলছে। প্রথমে অবশ্যই আমরা চোখ রাখব আমাদের রাজ্য ত্রিপুরার দিকে। ত্রিপুরার দুটো আসন, পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসন। দুটো আসনে ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল ভোট গ্রহণ হয়। আর এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের এক্সিট পোল বলছে দুটো আসনেই জয়লাভ করতে চলেছে বিজেপি, অর্থাৎ এনডিএর খাতায় ২। ত্রিপুরা থেকে এনডিএর খাতায় ২। ত্রিপুরার দুটো আসন, পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসন, দুটো আসনেই কিন্তু বিজেপি জয়ী হতে চলেছে বলে এক্সিট পোল ২০২৪ দেখাচ্ছে আমাদের। আমরা ধীরে ধীরে অবশ্যই ত্রিপুরার পর চোখ রাখবো আসামে, কিন্তু তার আগে আমরা একটু কথা বলে নেব আমাদের আজকে যিনি অতিথি রয়েছেন, আমাদের স্টুডিওতে গেস্ট রয়েছেন নবেন্দু ভট্টাচার্যের সাথে। কিন্তু নবেন্দুবাবু, আপনার কাছেও আসার আগে দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে আজ এক্সিট পোল নিয়েও কিন্তু এক প্রকার নাটক মঞ্চস্থ হতে দেখেছি আমরা রাজনৈতিক মহলে। আমরা দেখেছি কংগ্রেস কিন্তু প্রথমে এক্সিট পোল বয়কট করে। কংগ্রেস জানিয়ে দেয় তারা এক্সিট পোলে কোনো ডিবেটে অংশগ্রহণ করবে না, এবং ঠিক এক্সিট পোল প্রকাশ হবার ঘণ্টাখানেক আগে কংগ্রেস তাদের এই যে বক্তব্য তা থেকে সরে আসে এবং কংগ্রেস জানায় তারা এক্সিট পোলে অংশগ্রহণ করবে। আইএনডিআইএ জোটের যে বৈঠক হচ্ছে সেখানে আজ মল্লিকার্জুন খার্গে বলছেন ২৯৫টি সিট এর ওপর পাবে আইএনডিআইএ জোট। তাহলে কি এখন এক্সিট পোল যেটা দেখাচ্ছে আর কংগ্রেসের এক্সিট পোল আলাদা হতে চলেছে? চলুন নানান বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব এবং চোখ রাখবো কি বলছে এক্সিট পোল। শুধু ত্রিপুরা নয়, আসাম, উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষের এক্সিট পোল কি বলছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে জনতা কাকে বেছে নিতে পারে, নার্ভ কি বলছে, ইভিএম বন্দি জনতার রায়, কিন্তু তার আগে কোন দিকে হাওয়া তা অবশ্যই আপনাদের জানাবো। দুটো আসন বিজেপির দখলে যাচ্ছে। নবেন্দুবাবু, কেমন মনে হচ্ছে? না, এটা তো প্রত্যাশিত ছিল। ত্রিপুরার দুটি আসনে আমরা পাবো, এটা প্রত্যাশিত। কিন্তু এখানে যে বিষয়টা ছিল সেটা আমরা কত বেশি ভোটের ব্যবধানে আমরা জয়ী হব। আচ্ছা, আমরা বারংবারই কথাটা বলেছি যে আমাদের যারা মূল প্রতিপক্ষীয় যারা আছেন প্রার্থী, ওনার জামানত বাজেয়াপ্ত হবে। আমরা এই কথাটি বারবার বলেছি এবং সেইভাবে আমাদের কার্যকর্তারা বিভিন্ন জায়গায় গেছেন। ভোটের অনেক আগে থেকেই ত্রিপুরায় কাজ হচ্ছে নির্বাচনের লক্ষ্যকে সামনে রেখে, সেই কাজগুলি হচ্ছে এবং মানে
সেইভাবে আমরা মানে মানুষের প্রতিক্রিয়া জানতে পেরেছি এবং যে জোট এখানে হয়েছে, জোটের যে প্রত্যাশী ছিলেন তিনি সেইভাবে তো তার কোনো গ্রহণযোগ্যতা সেইভাবে, ব্যক্তিগত বিষয়টা বাদ দিয়ে আমি বলছি পার্টির নিরিখে সেইভাবে কোনো গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে সেভাবে ছিল না, প্রত্যক্ষ হয়নি, করা যায়নি। এটা যারা আপনারা সাংবাদিকরা আছেন, যারা বিভিন্ন স্থানে গেছেন, তারাও নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন জয়টা অবশ্যম্ভাবী আমাদের। হ্যাঁ, সেই কিন্তু আমাদের টার্গেটটা ছিল যেটা কত বেশি ভোটের ব্যবধানে আমরা জয়ী হবে। ওকে, নরেন্দ্রবাবু, আপাতত এক্সিট পোল তো দেখাচ্ছে দুটো আসনই, ত্রিপুরার দুটো আসনই বিজেপির দখলে যাবে, যেমনটা 2019-এর আমরা দেখেছিলাম বিজেপির দখলে গেছিল। কিন্তু দর্শক বন্ধুরা, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ এক্সিট পোলে আমাদের সঙ্গে শুধু এই মুহূর্তে এনডিএ বা বিজেপির প্রতিনিধি রয়েছেন নবেন্দু ভট্টাচার্য। কেন রয়েছেন আপনাদের আরো একবার মনে করিয়ে দিই। আপনারা অনেকেই হয়তো জানেন, বা যারা খবর রাখেন, রাজনৈতিক মহলের সঙ্গে যারা যোগাযোগ রাখেন, আপনারা জানেন যে আজ কিন্তু যে এক্সিট পোল হওয়ার কথা, সেই এক্সিট পোলের যে বিভিন্ন যে সংবাদ মাধ্যমে যে ডিবেটের আয়োজন করা হবে, সেখানে কিন্তু কোনো ডিবেটে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছিল জাতীয় কংগ্রেস, এবং কংগ্রেস কোনো ডিবেটে অংশগ্রহণ করবে না। আমরা কিন্তু আজ সকালে বা তারও আগে গতকাল থেকে আমরা কিন্তু কংগ্রেসের নেতৃত্বদের, রাজ্যের যে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের আমরা কিন্তু আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই টক শোতে আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু ওনারা কিন্তু সাফ বারণ করেছেন যে ওনাদের সর্বভারতীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী ওনারা কোনো টিভি চ্যানেলের ডিবেট শোতে ওনারা অংশগ্রহণ করবেন না। কিন্তু আজ সন্ধ্যায় যখন ইন্ডিয়া ব্লকের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে এক্সিট পোলের ডিবেটে অংশগ্রহণ ওনারা করবেন, এবং মল্লিকার্জুন খড়গে যখন বলেছেন যে ওনারা যে কোনো ডিবেটে অংশগ্রহণ করবেন, কংগ্রেস আইএনসি জাতীয় কংগ্রেস ডিবেটে অংশগ্রহণ করবে, তখন আমরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের কাছে কিন্তু আবারও পৌঁছে যাওয়ার চেষ্টা করি, আবারও ওনাদের আসার জন্য আমন্ত্রণ জানাই, কিন্তু শেষ মুহূর্তে ওনারা কিন্তু আসেননি। ওনারা আসতে পারবেন না বলেই জানিয়েছেন, যেহেতু প্রথমে সিদ্ধান্ত হয়েছিল এবং পরে তাদের যে কোনো কারণে ওনারা আসেননি। তার জন্য আজ আমাদের স্টুডিওতে শুধু বিজেপির প্রতিনিধি রয়েছেন। রাজ্যের দুটো আসনের এক্সিট পোল আপনারা দেখলেন। নিউজ ভ্যানগার্ড এবং জেনেসিসের এক্সিট পোল বলছে রাজ্যের পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসন, পূর্ব ত্রিপুরা আসন থেকে কৃতি সিং দেববর্মন বিজেপির প্রার্থী, এবং পশ্চিম ত্রিপুরা আসন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছেন বলে ত্রিপুরার এক্সিট পোল দেখাচ্ছে। চলুন এই মুহূর্তে আমরা আরো যদি সংখ্যার দিকে নজর রাখি, দর্শক বন্ধুরা, গুজরাটে 26-26 বিজেপি, হরিয়ানায় 10-10, কর্ণাটকে 28-এর মধ্যে 26, মহারাষ্ট্রে 48-এর মধ্যে 41 বিজেপি, রাজস্থানে 25-25 বিজেপি। এই সংখ্যাগুলো কিন্তু 2024-এর নয়, এই সংখ্যাগুলো 2019 লোকসভা আসনের। এবং এই যে বিহারে 40-এর মধ্যে 39 এনডিএ জোটের, এই যে আসনগুলো কি ধরে রাখতে পারবে এবার এনডিএ জোট? শেষ একদম এক্সিট পোলের শেষ পর্বে অবশ্যই আমরা দেখার চেষ্টা করব যে 2019-এর সঙ্গে 2024-এর কতটুকু পার্থক্য। 2024-এ দিল্লি কে দখল করছে? রাজ্যের দুটো আসন তো পাচ্ছে বিজেপি, কিন্তু আসাম, উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের কি অবস্থা, যেখানে প্রথম দিন থেকে 7 দফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গে, এবং 7 দফা ভোটের প্রত্যেকটা দফায় হিংসা কিন্তু দেখা গেছে একমাত্র পশ্চিমবঙ্গে। প্রতিদিন সেখানে কিন্তু রক্ত ঝরেছে, প্রতিদিন সন্ত্রাস হয়েছে, ভোট সন্ত্রাস হয়েছে, রিগিং হয়েছে, হাজার হাজার কমপ্লেন জমা পড়েছে নির্বাচন কমিশনের অফিসে। কিন্তু এই মুহূর্তে চলুন আমরা চোখ রাখি আসামের দিকে। কি বলছে আসামের জনগণ? আসামের জনগণ কাকদের বেছে নিচ্ছে। ইভিএম এর নার্ভ কি বলছে? ইভিএম এর রায় কি বলতে পারে 4 জুন? কি বলছে আসাম? 14টি আসন আসামের। তার আগে আপনাদের জানিয়ে রাখি 2019 সালে এই 14টি আসনের মধ্যে 9টি আসনে জয়লাভ করেছিল এনডিএ জোট, 3টি আসনে জয়লাভ করেছিল বর্তমানে যারা আইএনডিএ জোট, এবং 2টি আসন পেয়েছিল অন্যান্যরা। এবার কি হতে চলেছে এই 14টি আসনে? আসামের দিকে আমরা চোখ রাখব। দর্শক বন্ধুরা, আসামে 10টি আসনে জয়লাভ করতে চলেছে এনডিএ জোট,
10টি আসনে, হ্যাঁ, আসামে 10টি আসনে জয়লাভ করতে চলেছে এনডিএ জোট। আইএনডিএ জোটের পক্ষে, আইএনডিআইএ জোটের পক্ষে যেতে চলেছে 3টি আসন এবং অন্যান্যদের খাতায় যাচ্ছে 1টি আসন। আসামের 14টি আসনের মধ্যে এনডিএ জোট পেতে চলেছে 10টি আসন, আইএনডিআইএ জোট পাচ্ছে 3টে আসন এবং অন্যান্যরা পাচ্ছে 1টি আসন। এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের টিভির পর্দায় এক্সিট পোল 2024 নিউজ ভ্যানগার্ড এবং জেনেসিসের। আসামের সমীক্ষা বলছে 10টি আসন, অর্থাৎ 2019 সাল থেকে 1টি আসন বেশি পেতে চলেছে এনডিএ জোট। নবেন্দ্রবাবু, 1টি আসন বাড়ছে, আপনাদের আরো একটু ভালো করার আশা ছিল? নিশ্চয়ই এইখানে যে অন্যান্য দেখানো আছে এটা নিশ্চয়ই আপনারা যে টিভির পর্দায় যেটা ইয়ে করা হচ্ছে সেটা হচ্ছে নিশ্চয়ই আপনার বদরুজ্জামান বদরুদ্দিন আজমাল ওটা। কিন্তু এইবার আমার মনে হয় না এই সিটটা ওরা ধরে রাখতে পারবে। আচ্ছা, হ্যাঁ, আমাদের সংখ্যা পাশাপাশি যে এই যে কংগ্রেসের যে 3টি আসন দেখানো হচ্ছে এটা কার্যত মানে আসামের নিরিখে এটা কার্যত অসম্ভব। তারা এটা ধরে রাখতে পারবে না, 3টি আসন তারা পাবে না। আচ্ছা, তাহলে আপনারা বলছেন আসামে ক্লিন সুইপ করবে বিজেপি 14-14? সর্বোচ্চ কংগ্রেস 1টি আসন পেতে পারে আসামে, কারণ আমি যখন পশ্চিমবাংলায় ছিলাম প্রচারে, আসামের অনেক কার্যকর্তারাই সেখানে ছিলেন প্রবাসী কার্যকর্তা হিসেবে। তাদের সঙ্গে যে আলোচনা বা এমনিতেও আসামে যে আমাদের যে যোগাযোগ আছে সেই অনুযায়ী তাদের সঙ্গে যে আলোচনা সেই অনুযায়ী সর্বসাকুল্যে কংগ্রেস 1টি আসন পেতে পারে। লড়াইয়ের মতো জায়গাতে আছে। নবীনবাবু, এনআরসির পর আসামে আপনারা বলছেন এত ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে বিজেপির। এনআরসির কারণে তো আরো ফলাফলটা ভালো হওয়ার কথা, কারণ যে যারা উপলব্ধি করতে পারছেন বিষয়টা, প্রাথমিকভাবে হয়তো এ নিয়ে অনেক জটিলতা ছিল, কিন্তু এখন ক্ষোভ তো এখনো রয়েছে। কিন্তু ক্ষোভ থাকলেও ক্ষোভ তো থাকবেই। ক্ষোভ আছে বলেই তো মানে অপোজিশন কিছু কিছু তা কুড়িয়ে নিয়ে ভোটে লড়াইয়ের মতো জায়গাতে আছে না। তো আসামে তো লড়াইয়ের জায়গাতেই নেই। বাঙালি ভোট আসামে বিজেপি কতটা পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন তা নিয়ে সংশয়? বাঙালি অধ্যুষিত এলাকায় বিজেপি মানে অপ্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে আসছে। শিলচর, করিমগঞ্জ এই সমস্ত এলাকায়, আমি যদি লোকসভা কেন্দ্র ছেড়েও দেই, বাঙালি অধ্যুষিত এলাকাতে ভারতীয় জনতা পার্টি অস্তিত্ব রক্ষার একটা ইঙ্গিত দিয়েছে, আপনার অস্তিত্ব রক্ষা হবে, আর পালাতে হবে না, এই ইঙ্গিতটা দিয়েছে। যারা অনুপ্রবেশের বিরুদ্ধে বরাবর লড়াই করে এসছে তারা মনে করছে যে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং তাদের অস্তিত্বটা রক্ষা হবে, আর পালাতে হবে না। এই বিষয়টাতে আমরা যদিও আজকে এক্সিট পোলের আলোচনা করছি, কিন্তু যেহেতু আপনি আলোচনা করলেন এবং একই পাশাপাশি যখন আমাদের এই নির্বাচনের পাশাপাশি সিএএ কার্যকর হচ্ছে এবং গোটা দেশব্যাপী, একটু আপনার কাছে জেনে রাখি, অনেকেরই মতামত যে ইভেন কি আসামেও এটা ভোটে প্রভাব পড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এবার, যে এই যে সিএএ আপনারা এই মুহূর্তে কার্যকর করছে বিজেপি ভোটের মুখে, এবং সিএ এর পরেই এনআরসি আসতে চলেছে। তো যারা স্বীকারোক্তি দিচ্ছে, যেমন আপনারা 300 জনের আবেদন করেছে এবং 300 জনের মধ্যে 14 জনকে আপনারা নাগরিকত্ব দিয়েছে ভারত সরকার, আপনারা বলতে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে। এখন বলা হচ্ছে বাকিদের কি হলো, বাকিদের কি হবে সেটা এখনো কোনো খবর নেই। তো এভাবেই যারা তার মানে 300 জন স্বীকারোক্তি দিল এবং তারপর এনআরসিতে বাকিদের পুশব্যাক করা হবে বা ডিটেনশন ক্যাম্পে নেওয়া হবে, এই ধরনের একটা প্রচার চলছে। আপনাদের কি বক্তব্য? না, এইটা পুরো প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, 14 জনের মধ্য দিয়ে পুরো প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। এখন বিষয়টি খতিয়ে দেখতে হবে প্রকৃত অর্থেই তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য কিনা। এটা তো একটা চলমান প্রক্রিয়া, এগুলির মাধ্যমে এগুলি নির্দিষ্ট করা হবে। যারা প্রমাণিত হবে যে তারা না, প্রকৃত অর্থেই তারা ভারতীয় না, বা তারা মানসিকভাবে এই অবস্থানে নেই যে তারা ভারতীয় হতে চান, তার কোনো প্রতিফলন নেই, এগুলি তো স্পষ্ট হয় বিভিন্নভাবেই। তাদের কার্যক্রমী, তারা কি কাজের সঙ্গে যুক্ত,
হ্যাঁ, কিভাবে তাদের মানে দৈনন্দিন প্রক্রিয়া কিভাবে চলছে, স্থানীয়ভাবে তাদের মতামত নেওয়া হয়, স্থানীয় যে প্রশাসন তারা মতামত দেয়, স্থানীয় লোকেরা মতামত দিচ্ছে, এগুলি একটা বড় প্রক্রিয়া, দীর্ঘ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় উত্তরণের প্রক্রিয়া, মানে আমরা কারোর স্বার্থ, প্রকৃত অর্থে যারা ভারতীয় কিংবা যারা বাংলাদেশ থেকে এই অঞ্চলে তো বাংলাদেশি কিংবা পার্শ্ববর্তী অন্যান্য আমাদের ভারতের অন্যান্য দেশ যেখানে হিন্দুরা সংখ্যালঘু, নিপীড়িত হয়ে তারা এই তাদের বাসস্থান জন্মভূমি ত্যাগ করেছেন, তাদের যে সুরক্ষা সেটা অবশ্যই সুনিশ্চিত করতে হবে। এবং আমরা এটা ঘোষণা দিয়েছি এবং সেটা আমাদের নীতিগত অবস্থান। এই নীতিগত অবস্থানে থেকে যা যা করা প্রয়োজন সব করা হবে। এবং তা শুধু আমার কথা না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে বিষয়গুলি বুঝিয়ে দিয়েছেন সংসদে এবং সংসদের বাইরে। উনি বলেছেন, উনি বক্তব্য দিয়েছেন, কিন্তু এখন কথা হচ্ছে যে ভোটের মুখে তড়িঘড়ি করে সিএএ চালু করা, কার্যকর করা, এটা ব্যাপারটা এরকম না। সিএএ এর প্রক্রিয়া বহু আগে থেকে চলছিল, কিন্তু আমাদের বক্তব্য ছিল যত দ্রুত এটাকে প্রয়োগ করা যায়। ঠিক আছে, প্রয়োগ করতে গিয়ে পশ্চিমবঙ্গে ভোটের ঠিক এক দুদিন আগে আপনারা 8 জনকে পশ্চিমবঙ্গে 8 জনকে নাগরিকত্ব দিলেন, শেষ পর্যায়ের মতুয়া ভোটের জন্য। না, তাহলে তো মতুয়া ভোট তো নিয়ে শেষ হয়ে গেছে। এটা যখন দেওয়া হয়েছে মতুয়া অধ্যুষিত এলাকার দেওয়া হবে, তা তো আগে ঘোষণা হয়েছে, এবং বাকি যারা রয়েছে তাদেরকে প্রভাবিত করার জন্য, পশ্চিমবঙ্গে ভোটারদের বিশেষ করে প্রভাবিত করার জন্য। তাহলে তো একদম ভোট প্রক্রিয়ার প্রথম পর্যায়েই এটা দেওয়া হতো। এটা হচ্ছে যে সমস্ত সংস্থাগুলি এই কাজগুলি করে তাদের কাজের মধ্যে, তাদের কাজে যাতে কোনো ধরনের খামতি না থাকে সেই বিষয়গুলি তারা দেখে নেয়। ফলে এটা তো ঠিক, এখন বিশ্লেষণ বিভিন্নভাবেই হতে পারে, বিভিন্নভাবে বিশ্লেষণ হতে পারে, বিশ্লেষণ যারা করার করুক। এবং এই প্রক্রিয়া শুরুর কারণে অনেকেই তো এই ইস্যুটাকে হাতিয়ার করে আমাদের বিরুদ্ধেও যাচ্ছে, যারা করার করছে। কিন্তু আমরা আমাদের নীতিগত অবস্থানে দৃঢ় আছি এবং তা আমরা দেব এটা থেকে, এবং এটা প্রয়োগ আমরা করবই। এবং কোন রাজ্য সরকার তা প্রয়োগ করব না, আমার রাজ্যে লাগু হবে না এমনটা বলতে পারবে না। এই নীতিতেই আমরা থাকব। এবং আমাদের সরকার তো আমরা সুনিশ্চিত আমাদের সরকার আরো দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত হতে চলছে এবং তা কার্যকর হবেই। এবং যারা প্রকৃত অর্থেই ভারতীয় নাগরিক হয়েছেন বা হতে চলেছেন, তাদের সমস্ত বিষয় যেইভাবে নীতি আমরা ঘোষণা করেছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সংসদে যেইভাবে ব্যাখ্যা করা হয়েছে বিষয়টি এবং সংসদের বাইরে যেইভাবে ব্যাখ্যা করা হয়েছে, তাতে কোনো ফারাক নেই সংসদের ভেতরে এবং বাইরে। এবং যেভাবে বলা হয়েছে সেই সঠিকভাবেই তা প্রয়োগ করা হবে। না, আপনি যেটা কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রকের কথা বলছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন যে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না এই আইনের মাধ্যমে। কিন্তু এই যে ধারণাটা, বা এই যে অনেকেরই ধারণা এবং অনেকেই অবস্থানে রয়েছেন এই আইনের বিরোধিতা করছেন, এর জন্যই যে বলছেন সিএএ এর মাধ্যমে আপনি যারা নাগরিক 2014 আগেই হোক, যারা এসেছিলেন ভারতবর্ষে শরণার্থী হয়ে, যারা অলরেডি ভারতবর্ষের বিভিন্ন ডকুমেন্টস করে নিয়েছেন, সেটা আধার কার্ড হোক, রেশন কার্ড হোক, ভোটার আই কার্ড হোক, যাদেরকে দেওয়া হয়েছে ভারত সরকার তরফ থেকে, তারা আবার স্বীকারোক্তি দেবেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি শরণার্থী। এবং এই স্বীকারোক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উনি ঘোষণা করে দিলেন যে উনি বিদেশি। তাহলে সেখানে ওনাকে এই নাগরিকত্ব না দিয়ে পরে এনআরসির মাধ্যমে ওনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এই যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? এটা যে তারা এরকম ন্যারেটিভ তৈরি করছেন, কারণ আছে। যেমন ধরুন, আমি একদম প্রত্যক্ষভাবে আমি যা দেখে এসেছি বা সেই সম্পর্কে আমি বলছি। আপনারা জানেন আমি একটা লোকসভা কেন্দ্রের দায়িত্বে ছিলাম পশ্চিমবঙ্গ মেদিনীপুরের। আমি খড়গপুরে থাকাকালীন সময়ে আমাকে স্থানীয় কার্যকর্তারা দেখিয়েছেন সেখানে রোহিঙ্গারা কিভাবে আছেন। পুরো একটা কলোনি বানিয়ে ফেলেছেন রোহিঙ্গারা। আমাদের সরকার কিন্তু তার অনুমোদন দেয়নি, কিন্তু এই রোহিঙ্গাদের ভোটার আইডি থেকে শুরু করে তাদের আধার কার্ড সবই করিয়ে দেওয়া হয়েছে বাঁকা পথে। তা বাঁকা পথে কিভাবে এগুলি হলো, এগুলির তদন্ত হওয়া প্রয়োজন। এবং তারা প্রকৃত অর্থে ভারতীয় না এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত।
ভোটের মধ্যে যে সমস্ত অশান্তি বা এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ এই সমস্ত বিষয়ে তারা যুক্ত, যে পার্টির হয়ে কাজ করুক না কেন তারা, তো এই সমস্ত বিষয়তে তারা যুক্ত, তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? প্রয়োজন আছে না? নিশ্চয়ই প্রয়োজন আছে। কারা তাদের বাঁকা পথে ভোটার আইডি তৈরি করে দিল, তাদের আধার কার্ড তৈরি করে দিয়ে দেওয়া গেল, সেগুলো তো ধরতে হবে। তাহলে তো এখন যারা ঘোষণা করবে না, যারা আবেদন করবে না, তাদের ধরা যাবে না, কিন্তু যারা তাহলে তাদের কিভাবে? না না না, এই ব্যাপারটা এরকম না। যারা আবেদন করবেন না তারা এ থেকে পার পেয়ে যাবেন, এরকম না। আচ্ছা, মানে কোনো না কোনো ভাবে আপনারা বলছেন তাদের চিহ্নিত করা হবে, এগুলো তো এত সাধারণ বিষয় না। আচ্ছা, বিষয়টা এত সাধারণ না একদম। হ্যাঁ, খুব জটিল প্রক্রিয়া এবং অনেকদিন ধরে চলবে। তবে প্রকৃত অর্থেই যারা ভারতীয় এবং প্রকৃত অর্থেই যারা ভারতীয় নাগরিক হবার যোগ্য, তাদের স্বার্থ কোথাও ক্ষুণ্ণ হবে না। আচ্ছা, ওকে, আমরা অবশ্যই। এবং যারা আফগানিস্তান থেকে এসেছে, আপনারা জানেন সংখ্যালঘু অংশের শিখ, হিন্দু, বৌদ্ধ কিছু আছেন, তারা যারা আফগানিস্তান থেকে এসেছেন তাদের তো দেওয়া হয়েছে দিল্লিতে। ঠিক, অবশ্যই আপনার কথার সঙ্গে মিল রেখে আমরা চেষ্টা করব একটু আমাদের প্রতিনিধি রাজস্বী বিশ্বাসের সঙ্গে কথা বলার। রাজস্বী বিশ্বাস আমাদের প্রতিনিধি, উনি রাজনৈতিক বিশ্লেষক একজন। তো রাজস্বী বিশ্বাস একজন রাজনৈতিক বিশ্লেষক আসাম থেকে, ওনাকে আমরা এই মুহূর্তে ফোনে পেয়ে গেছি। রাজস্বী বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার, আমি দীপেন বলছি, নিউজ ভ্যানগার্ডের স্টুডিও থেকে লাইভ। এক্সিট পোল 2024 নিয়ে এই মুহূর্তে আমরা একটি অনুষ্ঠানে রয়েছি এবং আমার সঙ্গে বিজেপির প্রদেশ মুখপাত্র রয়েছেন, নবেন্দ্রবাবু রয়েছেন স্টুডিওতে। এখন আপনার কাছে আমরা আসাম নিয়ে আলোচনা করছিলাম। এখন আসামে আমাদের এক্সিট পোলে বলছে আসামে এবার 14টি আসনের মধ্যে 10টি আসন যাচ্ছে এনডিএর দখলে, 3টি আসন যাচ্ছে আইএনডিআই জোটের দখলে এবং 1টি আসন যাচ্ছে অন্যান্যদের খাতায়। এখন আপনার কি মতামত? পাশাপাশি এনআরসি কতটা প্রভাব ফেলবে এবার এই ভোটে, আপনার মনে হয় কতটা প্রভাব ফেলেছে বলে মনে হয় আপনার? নমস্কার আপনাদেরকে, ভ্যানগার্ড নিউজের মাধ্যমে ত্রিপুরার সাধারণ দর্শকদের নমস্কার জানাই। দাদা, প্রথম কথা হচ্ছে যে আসামের যদি ফলাফল নিয়ে আপনি কথা বলতে আসেন, তাহলে মূলত যে প্রধান দুটি ইস্যু এখানে এবারে কাজ করেছে সেটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে বিজেপি সরকারের উন্নয়ন এবং সমগ্র দেশের কাছে অসম সহ নর্থ ইস্টের যে গুরুত্ব বৃদ্ধি, এটা কিন্তু এবারে আপনার আসামের নির্বাচনে একটা বড় ভূমিকা নিয়েছে বলে এটা আমার ধারণা। এবার আপনি যদি বলেন সিটসের ক্ষেত্রে বা আসন সংখ্যার ক্ষেত্রে, আমি ব্যক্তিগতভাবে মনে করি বা আমার যেটুকু রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে সেইটুকু থেকে আমি যেটা মনে করি, আসামে 14টি আসনের মধ্যে 12টি এনডিএ দখলে যাবে। একটি হয়তো ইন্ডিয়া জোট পাবে অথবা নাও পেতে পারে এবং একটি অন্যান্যদের দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এক্ষেত্রে দাদা ওই প্রধান, আমি যেটা বললাম, প্রধান কারণটি হচ্ছে অসমকে, গোটা অসম সহ উত্তর পূর্বকে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে যেভাবে গোটা দেশের কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে এবং অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে অসমের যে উন্নয়ন হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অসমে এই নির্বাচনে আপনার এনডিএ আসন সংখ্যা বৃদ্ধি হবে না, 100% হবে, এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী। ওকে, আমরা এনআরসি সম্পর্কে কথা বলছিলাম। এনআরসি একটা বিরাট বড়, এনআরসি নিয়ে ক্ষোভ এখনো অনেক অহমিয়াদের মধ্যে রয়েছে, বা সেখানে যারা বাঙালিরা রয়েছেন বা বাঙালি অধ্যুষিত এলাকাগুলো আসামের বা যে আসনগুলো রয়েছে, সেখানে এনআরসির এবং সিএএ ভোটের ঠিক মুখে কার্যকর হয়েছে সিএএ, নাগরিকত্ব সংশোধনী আইন। এর প্রভাব কেমন পড়বে বা পড়েছে বলে আপনার মনে হয়? না, দেখুন, এনআরসি বা সিএএ নিয়ে ক্ষোভ, এটা হয়তো অন্যান্য স্টেটে এটা হয়তো বিরোধীদের প্রোপাগান্ডা, এটা আমার ব্যক্তিগত ধারণা। এবং আমি এতদিন ধরে অসমে রয়েছি, আমি কিন্তু এরকম কোনো ক্ষোভ বা বিক্ষোভ মানুষের মধ্যে দেখিনি। বিশেষত হিমন্ত বিশ্ব শর্মা যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি যেভাবে কৃতিত্বের সঙ্গে গোটা বিষয়টিকে হ্যান্ডেল করেছেন বা গোটা বিষয়টিকে তিনি সামলেছেন, আমার মনে হয় না এখানে ক্ষোভ বা বিক্ষোভ খুব একটা কিছু কাজ করবে। আর দ্বিতীয়ত বললেন যে বাঙালিদের মধ্যে যে একটা ক্ষোভ রয়েছে, তো বাঙালির মধ্যে কোনো ক্ষোভ নেই। আমি বিশেষত নমনীয় অসমে রয়েছি, বঙ্গাইগাঁও যেটা বরপেটা লোকসভার মধ্যে পড়ে, তো আমি এখানে বাঙালিদের মধ্যে কোনো ক্ষোভ দেখিনি। বিশেষত হিমন্ত বিশ্ব শর্মা বা বিজেপি সরকার, এনডিএ সরকারের উন্নয়ন বাঙালি, অসমীয়া বা নন বেঙ্গলি এইভাবে তো হয় না, এটা সমগ্র জাতিকেই আমরা ভারতীয় বলে মনে করে এনডিএ সরকার। তো সুতরাং এখানে ওই ক্ষোভ বিক্ষোভ এগুলো কোনো কাজ করবে না বলে আমার বিশ্বাস।
এবং বিগত ইলেকশনগুলিতেও কাজ করেনি, এবারেও করবে না। রাজেশ বাবু, একটা শেষ প্রশ্ন, অসময়ের পরিপ্রেক্ষিতে বলি, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। বরাক ভ্যালিতে, আসামের বরাক ভ্যালিতে যারা মুসলিম অধ্যুষিত যে আসনগুলো রয়েছে, এবং আপনি বলছেন কোনো প্রভাব পড়বে না, সবাই ভারতীয়, কিন্তু সিএএ নিয়ে কিন্তু যেহেতু সেখানে মুসলিমদের বিরত রাখা হয়েছে, যারা অন্যরা যারা বাকি যে 6টি ধর্মের মানুষ, হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, এনারা যখন বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আশ্রয় নিতে চাইছেন বা এসছেন 2014 31 ডিসেম্বর আগে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, মুসলিমদের দেওয়া হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যারা মুসলিম অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে বা যারা মুসলিমরা রয়েছেন সেই সব আসনে বা এলাকায়, বিশেষ করে বরাক ভ্যালিতে, তাদের কি প্রভাব আপনারা দেখছেন বা দেখেছেন? দেখুন, প্রথমত তো সিএএতে তো এটা স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা মুসলিম বা যারা জন্মসূত্রে ভারতে জন্মগ্রহণ করেছে তাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, এই গ্যারান্টি দেওয়া হয়েছে। এবারে যারা আপনার অনুপ্রবেশ করেছে কোনো না কোনো সময়, তাদের ক্ষেত্রে তাদের দায়িত্ব নেওয়াটা আমাদের কর্তব্য, মানে বিশেষত আমি একটি নির্দিষ্ট ধর্মের ক্ষেত্রেই বলছি, তাদের দায়িত্ব তো নেওয়াটা উচিত নয়, এবং আমার মনে হয় এটা গণতন্ত্র বিরোধী বা সংবিধানগত বিরোধী, অন্য অন্য ধর্মের প্রতি সেটা অন্যায় করা হবে। আর আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ যাদের কথা বললেন, তো তারা তো ধর্মীয় কারণে নিজের ধর্মকে বাঁচানোর জন্য অন্য দেশ থেকে নিজের ভিটামাটি ছেড়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। সেক্ষেত্রে ভারত সরকারের কর্তব্য তাদেরকে নাগরিকত্ব দেওয়া বা তাদেরকে পাশে দাঁড়ানো। তো সুতরাং আর বরাক ভ্যালির কথা যেটা বলছেন, আমার মনে হয় না এই সমস্ত ইস্যুগুলি এবারে নির্বাচনে বিশেষ কোনো প্রভাব ফেলবে। কারণ মুসলিম সম্প্রদায়ও দেখেছে, আপনি যদি অসমে আসেন আপনি দেখবেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষও কিন্তু এনডিএ সরকারের উন্নয়ন, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার অসমে চলছে বা কেন্দ্রীয় সরকার রয়েছে, তার উন্নয়নের সুফল কিন্তু মুসলিমরাও পাচ্ছে। আজকে অরুণোদয় প্রকল্প থেকে শুরু করে সরকারি ঘরের প্রকল্প, অথবা আপনার অসমে যে একটা হিউজ পরিমাণে যে সরকারি চাকরিতে রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে তো আর কোনো জাত, ধর্ম, বর্ণ এগুলো দেখা হয়নি। যারা যোগ্যতার ভিত্তিতে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। তো আমার মনে হয় উন্নয়নের পরিপ্রেক্ষিতে ভোট হবে। মুসলিম সম্প্রদায়ের আমার যারা সহ নাগরিক রয়েছে তারাও উন্নয়নের পরিপ্রেক্ষিতেই ভোট দেবে। অসংখ্য ধন্যবাদ রাজস্বী বাবু, আপনি সঙ্গে থাকার জন্য আর আপনার মতামত জানানোর জন্য আমাদেরকে। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন রাজস্বী বিশ্বাস, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, যিনি আসাম থেকে সরাসরি জুড়ে ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আমাদের নিউজ ভ্যানগার্ড এবং জেনেসিস ইন্ডিয়ার যে এক্সিট পোল, সে এক্সিট পোলে বলছে আসামের 14টি আসনের মধ্যে 10টি আসন পাচ্ছে এনডিএ জোট, 3টি আসন পাচ্ছে আইএনডিএ জোট এবং 1টি আসন পাচ্ছে অন্যান্যরা। যদিও রাজনৈতিক বিশ্লেষক রাজস্বী বিশ্বাস এবং আমাদের আজকের যিনি অতিথি রয়েছেন বিজেপির নবেন্দুবাবু, উনিও বলছেন যে নবেন্দুবাবু বলছেন 12 থেকে 13টি আসন পেতে পারে এনডিএ, এবং রাজস্বীবাবু বলছেন 12টি আসন পেতে পারে এনডিএ জোট, 1টি আসন আইএনডিএ জোটের খাতায় যাবে, 1টি আসন অন্যান্যদের খাতায় যাবে। চলুন, আমরা আসামের কথা যখন বলছি তখন আমরা আসাম, ত্রিপুরার পর আসাম দেখলাম, এবার গোটা উত্তর পূর্ব ভারতের দিকে আমরা চোখ রাখি। রাজনৈতিক বিশ্লেষক রাজস্বী বিশ্বাস বলছিলেন যে উত্তর পূর্ব ভারতের যেভাবে গুরুত্ব বৃদ্ধি হয়েছে বিগত কয়েক বছরে, আসামের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের গুরুত্ব বৃদ্ধি হয়েছে গোটা ভারতবর্ষে বা গোটা বিশ্বে, এবং যেভাবে উন্নয়ন হয়েছে আসামে এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে, তার সুফল পাবে এনডিএ জোট। পাশাপাশি মণিপুরকেও কিন্তু আমাদের দেখতে হবে, মণিপুরও কিন্তু উত্তর পূর্ব ভারতের মধ্যে রয়েছে। তাহলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সিট পোল 2024 কি বলছে, তার আগে চলুন 2019 সালের আমরা একটু আসন সংখ্যাগুলোর দিকে চোখ রাখি। 2019 সালে অরুণাচল প্রদেশের 2টো আসনের মধ্যে 2টোই পেয়েছিল এনডিএ জোট। আসামের 14টির মধ্যে 9টি পেয়েছিল এনডিএ, আইএনডিআই ব্লকে পেয়েছিল 3টি জোট, বর্তমানে যারা আইএনডিএ ব্লক, এবং অন্যান্যরা পেয়েছিল 2টি আসন। এরপর আমরা মণিপুরে যদি দেখি, মণিপুরে 2টো আসনের মধ্যে 1টি এনডিএ এবং 1টি অন্যান্যরা, মেঘালয়ে 2টোর মধ্যে 1টি এনডিএ এবং 1টি ইন্ডিয়া ব্লকের, মিজোরামে 1টির মধ্যে 1টি অন্যান্যরা, নাগাল্যান্ডের 1টির মধ্যে 1টি এনডিএ জোট, ত্রিপুরার 2টোর মধ্যে 2টোই এনডিএ জোট এবং সিকিমের 1টির মধ্যে 1টি পেয়েছিল অন্যান্যরা। এবার চলুন আমরা দেখে নিই এক নজরে উত্তর পূর্ব ভারতের 25টি আসনের মধ্যে কটি আসন পাবে এনডিএ, কটি আসন পাবে আইএনডিআই জোট এবং কতটি আসন যেতে পারে অন্যান্যদের খাতায়। চলুন আমরা এক নজর দেখে নিই। টিভি স্ক্রিনে রয়েছে দর্শক বন্ধুরা নিউজ ভ্যানগার্ড এবং জেনেসিস ইন্ডিয়ার আপনাদের
চোখের সামনে এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের এক্সিট পোল 2024 এক্সিট পোল 2024 18টি আসন পেতে চলেছে, 25টির মধ্যে 18টি আসন পেতে চলেছে বিজেপি। 6টি আসন যেতে পারে INDIA ব্লকের খাতায় এবং একটি আসন অন্যান্যদের খাতায় যেতে পারে। 18টি আসনের ওপর পেতে পারে NDA জোট, 6টি আসন পেতে পারে INDIA ব্লক এবং একটি আসন পেতে পারে অন্যান্যরা। চলুন আমরা আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাসকে যোগাযোগ করার চেষ্টা করি। বিশ্বজিৎ বাবু থেকে আমরা অবশ্যই জানার চেষ্টা করব কিভাবে বিশ্বজিৎ দেবের থেকে আমরা জানার চেষ্টা করব কিভাবে এবং এই এক্সিট পোল করা হয়েছে 18টির মধ্যে কোন রাজ্যের কতটি আসন ধরা হচ্ছে NDA এর দখলে। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের এক্সিট পোল 2024। আমরা চেষ্টা করছি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবের সঙ্গে যোগাযোগ করার। উত্তর পূর্ব ভারতে নর্থ ইস্ট ইন্ডিয়াতে বিজেপির খাতায় যেতে পারে 18টির ওপর আসন, ইন্ডিয়া ব্লকের খাতায় যাবে 6টি আসন এবং অন্যান্যদের খাতায় যেতে পারে একটি আসন। বিশ্বজিৎ বাবু জুড়ে গেছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ দা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, বলুন দেখেন। বিশ্বজিৎ দা, আমরা দেখতে পাচ্ছি এক্সিট পোল 2024 এই মুহূর্তে 18+ আসন NDA জোটের দখলে যাচ্ছে, 6টি যাচ্ছে ইন্ডিয়া ব্লকের খাতায় এবং একটি আসন যাচ্ছে অন্যান্যদের খাতায়। একটি আসন হয়তো আসামের যে আসনটি অন্যান্যদের খাতায় যাচ্ছিল সে আসনটির কথা বলা হয়েছে। এছাড়া আর কিভাবে 18টি আসন ধরা হচ্ছে? 2টো আসন ত্রিপুরার এবং 10টি আসন বিজেপি পাচ্ছে দেখা যাচ্ছে আসামে, তাহলে মোট হচ্ছে 12টি। বাকি 6টি আসন NDA জোটের কোন কোন রাজ্যে পাচ্ছে? দেখো, বিষয়টা হচ্ছে আমাদের যে এই বিষয়টা আলোচনা করার আগে যে 2019-এর যে নির্বাচনের যে ফলাফল, লোকসভা নির্বাচনের যে ফলাফল, সেদিকে একবার নজর দেওয়া উচিত। সেখানে দেখা যাচ্ছে যে নর্থ ইস্টের যে 8টি রাজ্য রয়েছে, 8টি রাজ্যের মধ্যে মোট আসন সংখ্যা, লোকসভা আসন সংখ্যা হচ্ছে 25টি। এর মধ্যে 2019-এ NDA জোট পেয়েছিল 17টি, ইন্ডিয়া অর্থাৎ কংগ্রেস জোট পেয়েছিল 4টি এবং অন্যান্যরা পেয়েছিল 4টি আসন। সেই নিরিখে এবার এবং যে বিষয়টা খানিকটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই 8টি রাজ্যের মধ্যে বিজেপি একাই বিধানসভায় ক্ষমতা রয়েছে 4টি রাজ্যে এবং অ্যালায়েন্সের সাথে রয়েছে আরো 3টি রাজ্যে। অর্থাৎ নর্থ ইস্টের যে উত্তর পূর্বাঞ্চলে যে 8টি রাজ্য রয়েছে, সেই 8টি রাজ্যের মধ্যে 7টিতেই বিজেপি এবং তার যে অ্যালায়েন্স পার্টনার যারা রয়েছেন তারা বিধানসভার ক্ষমতা রয়েছে। সুতরাং স্বাভাবিকভাবে বলা যায় যারা বিধানসভার ক্ষমতা থাকে স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনে একটা প্রভাব পড়তে পারছে। তারপরেও এটা হচ্ছে যারা গণদেবতারা রয়েছেন তাদের উপর নির্ভর করে। সেই হিসেবে আমাদের যে জনসমীক্ষা দেখা যাচ্ছে এবার আসামে বিজেপি যে 14টি আসন রয়েছে আসামে, সেখানে NDA এর পক্ষে যাচ্ছে 10টি আসন, ইন্ডিয়া জোটের পক্ষে যাচ্ছে 3টি এবং একটি যাচ্ছে অন্যান্যদের কাছে। এবং নর্থ ইস্টে সেখানে দেখা যাচ্ছে যে গতবার বিজেপি জোট অর্থাৎ NDA জোট পেয়েছিল 17টি আসন, সেখানে একটি আসন বেড়ে 18টি আসন পাচ্ছে NDA জোট। অপরদিকে গতবার থেকে গত 2019 থেকে 2024 এই 5 বছরের মাথায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে পাওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোটের 6টি আসন। গতবার 3টি যেখানে পেয়েছিল, এবার 6টি আসন। ওই 6টি আসনের মধ্যে মণিপুরের যে 2টি আসন, সেই মণিপুরের জাতিগঙ্গার বিষয়টি অনেকটা ইস্যু কাজ করেছে বলে অনেকে সেখানে দাবি করছেন। সেই জায়গাটা কিছুটা মাইলিজ হতো কংগ্রেস পেতে পারে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ দা আমাদের সঙ্গে থাকার জন্য এবং আলোচনা করার জন্য। আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের যে এই মুহূর্তে এক্সিট পোল 2024-এ 18টি আসন বা তার অধিক পেতে চলেছে NDA জোট, 6টি আসন ইন্ডিয়া ব্লক পেতে চলেছে এবং
একটি আসন অন্যান্যরা পেতে চলেছে। আমরা খুব তাড়াতাড়ি জেনে নেব, আমাদের সঙ্গে নবেন্দুবাবু বসে আছেন। নবেন্দুবাবু, উত্তর পূর্ব ভারতের চিত্র দেখে কি মনে হচ্ছে? না, 18টা যদি পেতে পারে তবে 22টা কেন পাবে না, বা 24টা কেন পাবে না? আচ্ছা, এটা বিশ্লেষণ করতে হবে যে পরিস্থিতি, নর্থ ইস্টের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কি আছে। আচ্ছা, এবং এই উত্তর পূর্বাঞ্চলের মানুষ একটা অনুভব করছেন যে তারা একটা দীর্ঘ সময় ধরে স্বাধীনতার পর থেকে উপেক্ষিত ছিলেন। আপনি আমাদের এই ত্রিপুরার কথাই চিন্তা করুন না। ত্রিপুরা এই মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 14 পর থেকে কি কি হয়েছে। এতদিন আমরা তো শুনেছি খালি রেলের জন্য আন্দোলন, রেলটাকে আনতে হবে এই জন্য দিল্লি ছুটে গেছেন। এই মানে আমাদের 14 নির্বাচনের আগেও যদি আপনি দেখেন, এই বাম যুব নেতৃত্ব মানে একেবারে হুঙ্কার দিয়ে এখান থেকে বাস চেপে তারা আসামে যান, ঘটিতে যান, দিল্লি যান, এই সমস্ত খালি আন্দোলন আন্দোলন আন্দোলন। কিন্তু এই যে রেল এসছে, প্রকৃত অর্থের জন্য কি কোনো আন্দোলনের প্রভাব আছে নাকি? ত্রিপুরার যে সামগ্রিক উন্নয়ন, আগে কয়টা আমাদের জাতীয় সড়ক ছিল, এখন কয়টা হয়েছে দেখুন। এগুলি পরিবর্তনগুলি, যে এই যে ইতিবাচক পরিবর্তনগুলি হয়েছে, এগুলি তো মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে। তো স্বাভাবিকভাবে শুধু ত্রিপুরার উন্নয়ন হয়েছে এমনটা না, সমস্ত উত্তর পূর্বাঞ্চলের প্রাধান্য বেড়েছে। এবং আজকের দিনে এসে মানুষ মনে করছে আগামী দিন হবে ভারত, এই যে মানে সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়ার দিকেই বেশি নজর এখন। হ্যাঁ, সমগ্র বিশ্বের নজরও সেই দিকে আছে। আর সেই দিক থেকে ভারত উত্তর পূর্বাঞ্চলের মাধ্যমে, ত্রিপুরার মাধ্যমে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। ওকে, যে এই ক্ষেত্রে গুরুত্ব বাড়ছে, সেটা আপনি যেটা আমাদের রাজনৈতিক বিশ্লেষক বলেছেন রাজেশ বাবু, তাহলে গুরুত্ব বাড়ছে আপনি উত্তর পূর্ব ভারতের, এবং যেখানে গুরুত্ব যখন বাড়ছে তাহলে কি সবগুলো রাজ্যের একসাথে একই রকম ভাবে বাড়ছে বলে মনে করেন? না, নিশ্চয়ই অনেক ক্ষেত্রে তো প্রতিবন্ধকতা আছে। যেমন ধরুন, এটা মানে যারা মানে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যারা বিশ্লেষণ করেন, তাদের কাছে বিষয়গুলি, তথ্যটা নিশ্চয়ই থাকবে। এই উত্তর পূর্বাঞ্চলের দিকে অনেকের দৃষ্টি রয়েছে, চীনের দৃষ্টি রয়েছে, বা ভারতের বিরুদ্ধে যে সমস্ত শক্তিগুলি সক্রিয় রয়েছে তাদের সায়নক দৃষ্টি রয়েছে উত্তর পূর্বাঞ্চলের দিকে। ফলে এই অঞ্চলের উন্নয়ন তারা ভালোভাবে নেবে না, এটা যেমন স্বাভাবিক। আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলি আছে, সেখানে যে চীনের প্রভাব বাড়ানোর একটা চেষ্টা চলছে। আপনি দেখুন, বাংলাদেশে গত বেশ কিছুদিন ধরে আমরা যদি কয়েক দশকের যদি আমরা তথ্য পর্যালোচনা করি, ভারতের ইনভেস্টমেন্ট এবং চীনের ইনভেস্টমেন্টটা কিভাবে বাড়ছে। পাওয়ার সেক্টরে চীন ব্যাপকভাবে ইনভেস্ট করেছিল। এখন সেই স্থান থেকে বাংলাদেশ দূরে সরে এসে ভারতের সঙ্গে আন্তরিকতা যেমন বাড়ানোর চেষ্টা করছে, সেই দেশও ভারত বিরোধী জিগির তোলার একটা চেষ্টা কিন্তু হচ্ছে। একটা পুরো আন্তর্জাতিক চক্র সেখানে কাজ করছে। এবং উত্তর পূর্বাঞ্চল, আমরা আসবো আপনার কাছে, এই আলোচনায় আসবো। আমরা এই মুহূর্তে যেহেতু এক্সিট পোল ধরছি, আমরা দেশের বিভিন্ন রাজ্যের এক্সিট পোল আমরা পাচ্ছি, আমরা পশ্চিমবঙ্গের এক্সিট পোলে চোখ রাখবো। কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, আমরা কেরালার দিকে যদি চোখ রাখি, কেরালা ও লাক্ষাদ্বীপে বিজেপি 1টি থেকে 3টি আসন পেতে পারে। আপনাদের জানিয়ে রাখি, গত 2019 যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু কেরালায় খাতা খুলতে পারেনি বিজেপি, লাক্ষাদ্বীপেও কিন্তু বিজেপি ছিল না। সেখানে কেরালায় 20টি আসনের মধ্যে এলডিএফ এবং ইউডিএফ এর মধ্যে ভাগাভাগি হয়, বা অর্থাৎ ইন্ডিয়া ব্লকের যদি আমরা এবারের বিচারে দেখি, তাহলে 20টি আসনই ইন্ডিয়া ব্লকের দখলে গেছিল গত লোকসভা নির্বাচনে, এবং লাক্ষাদ্বীপও 1টি আসন কিন্তু ইন্ডিয়া ব্লকের দখলে গেছিল। এবার বলা হচ্ছে কেরালা ও লাক্ষাদ্বীপে 1টি থেকে 3টি আসন বিজেপি পেতে পারে। কর্ণাটকের দিকে যদি চোখ রাখি, কর্ণাটকে 2019-এ 28টি লোকসভা কেন্দ্রের মধ্যে 26টি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি, এবং 2টো আসন পেয়েছিল জাতীয় কংগ্রেস। এখন সেখানে এনডিএ জোট পেয়েছিল 26টি। এবার বলা হচ্ছে কর্ণাটকে 23টি থেকে 26টি আসনই এনডিএ জোট পেতে পারে, কংগ্রেস 3 থেকে 7টি আসন পেতে পারে। 3টে থেকে 7টি আসন পেতে পারে, কংগ্রেসেরও কিন্তু আসন বাড়তে পারে। সে জায়গায়
কর্ণাটকের হিসাবে। তবে অন্ধ্রপ্রদেশ থেকে একটি খুব লক্ষণীয় তথ্য ভেসে আসছে এক্সিট পোলে। অন্ধ্রপ্রদেশে আমরা যদি দেখি তাহলে 2019 লোকসভা নির্বাচনে খাতা খুলতে পারেনি বিজেপি, খাতা খুলতে পারেনি আইএনডিআই ব্লকের জাতীয় কংগ্রেস। এবার সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশে বিজেপি 19 থেকে 22টি আসন পেতে পারে। অন্ধ্রপ্রদেশের 25টি আসনের মধ্যে 19টি থেকে 22টি আসন পেতে পারে বিজেপি, এবং কংগ্রেস সেখানে খাতা না খোলার সম্ভাবনা রয়েছে এবং 5টি আসন অন্যান্যদের পাওয়ার সম্ভাবনা রয়েছে। তেলেঙ্গানায় যদি আমরা গতবার দেখি 2019 লোকসভা নির্বাচনে 17টি আসনের মধ্যে 4টি পেয়েছিল বিজেপি এনডিএ জোট এবং 3টি আসন পেয়েছিল ইন্ডিয়া ব্লকের যারা রয়েছে এই মুহূর্তে, এবং 10টি অন্যান্যরা পেয়েছিল। সেখানে তেলেঙ্গানায় বিজেপি 7টি থেকে 10টি আসন পেতে পারে, এবার কংগ্রেস পেতে পারে 5টি থেকে 8টি আসন এবং অন্যরা দলগুলো পেতে পারে 3টি আসন। তো এই ধরনের এক্সিট পোলে কিন্তু বিজেপির দিকে রুখ দেখা যাচ্ছে, হাওয়া কিন্তু এই মুহূর্তে এনডিএ জোটের দিকে। আপনাদের জানিয়ে রাখি, জুয়ার আসর সেটা অবশ্যই প্রত্যেকবার ভোটের সময় সেন্সেক্স আপ ডাউন করে, শেয়ার মার্কেট আপ ডাউন করে আমরা জানতাম, কিন্তু জুয়ার আসর বিভিন্ন বড় বড় শহরে কিন্তু জুয়ারিরা যারা সট্টেবাজরা তারাও কিন্তু দেখা যাচ্ছে বিজেপির পক্ষে, কিন্তু এই মুহূর্তে আজ দুপুর থেকে বিজেপির পক্ষে এনডিএ জোটের পক্ষে কিন্তু চলছে। এখন এই মুহূর্তে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে গতবার এনডিএ জোট অর্থাৎ বিজেপির দখলে গেছিল 18টি আসন। ইন্ডিয়া ব্লক যারা এই মুহূর্তে রয়েছে, যদি আমরা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে একসঙ্গে ধরি তাহলে 24টি আসন, কারণ তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টি আসন এবং জাতীয় কংগ্রেসের দখলে গেছিল 2টি আসন গত বছর। এবার কি হচ্ছে চলুন আমরা চোখ রাখি। এক্সিট পোল 2024 পশ্চিমবঙ্গের দিকে আমরা চোখ রাখছি। এনডিএ জোট 19 একটি আসন বৃদ্ধি পাবে, বেশি পাবে এবছর দেখাচ্ছে এক্সিট পোল 2024 নিউজ ভ্যানগার্ড এবং জেনেসিস ইন্ডিয়া। তৃণমূল কংগ্রেস 2019 লোকসভা নির্বাচনে 22টি আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেসের একটি আসন কমতে পারে, 21টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। জাতীয় কংগ্রেস পেতে পারে একটি আসন এবং অন্যান্যরা পেতে পারে একটি আসন। আপনারা দেখছেন এক্সিট পোল 2024 এক্সিট পোল আপনারা দেখছেন। পশ্চিমবঙ্গের দিকে আমরা নজর রাখছি। 19টি আসন পেতে পারে বিজেপি এনডিএ জোট এবং 21টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, একটি আসন পেতে পারে জাতীয় কংগ্রেস এবং একটি আসন পেতে পারে বাম ফ্রন্ট। এখন অবশ্যই চোখ রাখার বিষয় পশ্চিমবঙ্গের দিকে, আলোচনা অবশ্যই করার দিকে আমরা করব, কারণ একটি আসন কমছে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ ইন্ডিয়া ব্লকের একটি আসন কমছে। অন্যদিকে বিজেপির একটি আসন বাড়ছে, মানে এনডিএ জোটের একটি আসন বাড়ছে। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড এবং জেনেসিস ইন্ডিয়ার এক্সিট পোল 2024। আমরা কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুলের সাথে, যিনি পশ্চিমবঙ্গের আমাদের প্রতিনিধি। কি বলছে এক্সিট পোল এবং এই ধরনের এক্সিট পোল কেন হচ্ছে, হাওয়া কি বলছে, আমরা সেটাই জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আমাদের অবশ্যই অতিথি রয়েছেন বিজেপির প্রতিনিধি নবেন্দ্র ভট্টাচার্য, যিনি প্রদেশ বিজেপির মুখপাত্র, কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি অঞ্জন শুকুলের সাথে। পশ্চিমবঙ্গে যে এক্সিট পোল আমরা দেখছি এই মুহূর্তে, এনডিএ জোট 19, তৃণমূল কংগ্রেস 21, জাতীয় কংগ্রেস 1 এবং বামফ্রন্ট 1। অঞ্জনবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। অঞ্জনবাবু, যে এক্সিট পোল 2024 আমরা দেখছি, একটি আসন এনডিএ জোটের পক্ষে প্লাস হতে দেখছি আমরা যদি 2019 লোকসভা নির্বাচনের ফলাফলকে পাশাপাশি রাখি, এবং একটি আসন কমতে দেখছি আমরা তৃণমূল কংগ্রেসের খাতা থেকে। অন্যদিকে জাতীয় কংগ্রেসের 2টো আসন ছিল 2019-এ, সে জায়গায় জাতীয় কংগ্রেসের একটি আসন এবং বামফ্রন্ট এবার খাতা খুলতে পারে বলে দেখা যাচ্ছে। কি বলবেন?
দেখুন, এবার 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কতগুলো দিক কিন্তু উঠে এসেছে আমাদের। তার মধ্যে হচ্ছে যেগুলো, যেমন হচ্ছে সন্দেশখালী, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিজেপি কিন্তু একটা প্লাস পয়েন্ট পেয়েছে। সেই দিক থেকে বলা যেতেই পারে তৃণমূল কংগ্রেস একটু হলেও চাপে। 2019 সালে যদি আমরা নির্বাচন দেখি, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টি আসন। এবছরে আমাদের যে সমীক্ষায় উঠে আসছে, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস একটি আসন কম পেতে পারে। অন্যদিকে বিজেপি গত নির্বাচন অর্থাৎ 19-এর নির্বাচনে 18টি আসন পেয়েছিল। এবছরে আমাদের সমীক্ষা মতে বলছে বিজেপির কিন্তু একটি আসন বাড়বে, অর্থাৎ 19টি আসন পেতে পারে। অন্যদিকে জাতীয় কংগ্রেস 2019-এর নির্বাচনে পেয়েছিল 2টি আসন এবং কিন্তু একটি আসনও পায়নি। কিন্তু আমাদের 2024-এর যে সমীক্ষায় উঠে আসছে, তাতে কিন্তু কংগ্রেসের একটি আসন কমতে পারে। অন্যদিকে এই 2024-এ সিপিএম কিন্তু একটা খাতা খুলতে পারে বলে আমাদের সমীক্ষায় উঠে। একদম অঞ্জনবাবু, এই মুহূর্তে আমরা যে এক্সিট পোল দেখছি, সেখানে 19, 21, 1 এবং 1 পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে, হাওয়া এনডিএর পক্ষে দেখা যাচ্ছে। তৃতীয়বারের জন্য আবার এনডিএ ক্ষমতায় ফিরছে। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কারা কারা হেভিওয়েট প্রার্থীরা, কারা কারা জেতার সম্ভাবনা আপনি দেখছেন, এবং বামফ্রন্টের যে একটি আসন, বামফ্রন্ট যে খাতা খুলবে, সেই আসন কোনটিকে ধরা হচ্ছে একটিতে? দেখুন, মুর্শিদাবাদের যেটা রয়েছে আসন সিপিআইএম, সেখানে মোহাম্মদ সেলিমের কিন্তু জেতার সম্ভাবনা প্রবল। আর অন্যদিকে অধীরের গড় অর্থাৎ বহরমপুর থেকে কিন্তু অধীর চৌধুরীর জেতার সম্ভাবনা রয়েছে। এই দুটোকে আমরা ধরছি। অন্যদিকে আপনার তৃণমূল কংগ্রেসের যে ডায়মন্ড হারবার, এটা মডেল, এখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার পুনরায় নির্বাচিত হতে চলেছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে বিজেপির সভাপতি, তিনিও কিন্তু এবার পুনরায় আবার জয়ী হওয়ার সম্ভাবনায় রয়েছে। যারা যারা রয়েছে। হ্যাঁ বলুন। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কি অবস্থান দেখছেন? অবশ্যই আবার দ্বিতীয়বারের জন্য নির্বাচনে জয়লাভে দোরগোড়ায় পৌঁছে রয়েছে শান্তনু ঠাকুর। অবশ্যই, যেহেতু ওটা মতুয়াগড়, আমরা যেটা জানতে পেরেছি, মতুয়াগড়ে কিন্তু তৃণমূল সেইভাবে ভাঙন ধরাতে পারেনি। কে নিয়ে যে হাওয়া তুলেছিল বা যে বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই হাওয়া কিন্তু কাজে আসেনি। ওই জন্য শান্তনু ঠাকুর কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হতে চলেছেন বলে আমাদের সমীক্ষায় উঠেছে। অসংখ্য ধন্যবাদ অঞ্জনবাবু সঙ্গে থাকার জন্য এবং আমাদের বিস্তারিত জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি অঞ্জন শুকুল। আমরা কথা বলছিলাম ওনার সাথে, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আমাদের অতিথি রয়েছেন বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। নবেন্দুবাবু, পশ্চিমবঙ্গের এক্সিট পোল কি বলছে? আপনারা খুশি? মোটামুটি আসন তো বাড়বেই, কিন্তু আপনারা যে ইয়াটা প্রতিবেদন, সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। আরো বেশি আশা আপনাদের? নিশ্চয়ই, মানে আমরা না, পার্টির তরফ থেকে তো একটা আমরা করেছি যে 30টি আসন আমরা করব, কিন্তু আমি সেই জায়গায় আমি যে যতদিন ছিলাম বা ওইখানে প্রায় 1 মাস আমি এখানে ছিলাম, তো আমরা মেদিনীপুরে ছিলাম। মেদিনীপুর আসন তো জিতবে, এতে কোনো সন্দেহ নেই। এবং মানে আমি বলছি, এইখানে যদি 30 এক্সিড হয়, অবাক হবার কিছু থাকবে না। এবং কংগ্রেসের বাম কংগ্রেস জোটের কথা, আপনার জোট হিসাবে একটি আসন যদি আপনারা ধরেন, সে আলাদা কথা, কিন্তু সিপিআইএম কে যদি আলাদা করেন বা কমিউনিস্ট পার্টিকে আলাদা যদি করেন, মানে আসন পাওয়া তো দূরের কথা, মানে এমন একটা কেন্দ্র পাবেন না যেখানে তারা জামানত বাঁচাতে পারবে।
আচ্ছা। একটি কেন্দ্র নেই। মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমের কথা বলা হচ্ছে এবং বহরমপুরে অধীর চৌধুরীর কথা বলা হচ্ছে। না, অধীর চৌধুরী তো বহরমপুর আপনি বলছেন, বহরমপুর সিকিউর, অধীর চৌধুরী সিকিউর। না, সিকিউর আমি বলছি না। আচ্ছা। কারণ এখানে মানে আমাদের যে প্রত্যাশী আছেন, যে ধরনের প্রতিদ্বন্দ্বিতা তিনি করেছেন বা যেভাবে উনি ওনার কাজ করেছেন, বা সেখানে আমাদের সংগঠনের তরফ থেকে যে ধরনের কাজগুলি করা হয়েছে, এবার খুব একটা সহজ হবে না, কিন্তু লড়াইয়ের একটা জায়গা আছে সেখানে। মানে কোনো ফ্রি ফেসেস দেওয়ার মতো কোনো বিষয় নেই কোনো দলকে। আচ্ছা। লড়াই হয়েছে, মানুষ ভোট দিয়েছেন, মানুষের কাছে বিভিন্ন ইস্যুগুলি ছিল, আমাদের যে সমস্ত ইস্যু, কিন্তু লেফট ফ্রন্ট যে সমস্ত জায়গায় প্রার্থী দিয়েছে, কোথাও জামানত বাঁচাতে পারবে না, আমি বলে দিচ্ছি। আপনারা মিলিয়ে দেখবেন। আসন পাওয়া তো অনেক দূরের কথা, এই যতজন প্রার্থী আছেন বামেদের মধ্যে, মোহাম্মদ সেলিম তার মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখানে এটা হতে পারে। হ্যাঁ, কিন্তু জয়ের মতো অবস্থা কোথাও নেই। জয়ের মতো অবস্থা কোথাও নেই। বলছেন যে পশ্চিমবঙ্গের যারা বামপন্থী ছিলেন সবাই এখন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে বিজেপির পতাকায় সামিল হচ্ছে না, এমনটা না। এরকম মানে একদম বামপন্থী বামরা নেই পশ্চিমবঙ্গে বলছেন, মানে বামপন্থার প্রতি না, নেতারা অনেক সময় দল বদল করেন, এই সমস্ত বিষয় আছে, কিন্তু মানে সবাই বিজেপিতে চলে এসছে এরকমটাও না। কিন্তু সাধারণ মানুষের যে মতামত, আপনি কান পাতলে শুনবেন, সেখানে গিয়ে মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে শুনে, বামপন্থা নিয়ে অতিষ্ঠ মানুষ। এবং সাধারণ মানুষই বলছেন, বামেরা পশ্চিমবাংলার সংস্কৃতিকে, রাজনৈতিক সংস্কৃতি বলুন বা সামগ্রিক যে সাংস্কৃতিক অধঃপতন, সেটা সিপিএম যেই জায়গায় এনে দিয়েছিল, তৃণমূল অধঃপতনের সেই পথকে আরো প্রশস্ত করে নিয়ে গেছে। ফলে বাংলার এই অবস্থা তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রি মারাত্মক অবস্থা। একসময় ইকোনমিক দিক থেকে সারা ভারতবর্ষের যে জিডিপির বড় অংশ সেখান থেকে যেত, পশ্চিমবাংলা থেকে। কৃষিক্ষেত্রে একটা সময় হয়েছিল পশ্চিমবঙ্গ একটা কৃষি মাটি অনুর্বর হয়ে গেছে, ব্যাপারটা এরকম না, কিন্তু পরিচালনগত ত্রুটি এবং সরকারের যে নীতি, যে গুন্ডা মাফিয়া এদের উপর নিয়ন্ত্রণহীনতা, ফলে মানে সেখানে পশ্চিমবাংলার মানুষ রীতিমতো অতিষ্ঠ। তাহলে আপনি বলছেন 30, আপনাদের আশা 30+, এবং এনডিএ পশ্চিমবঙ্গে 30+, একটি আসন দিচ্ছেন আপনারা। আমি 30 ধরে রেখেছি। ওকে, ইন্ডিয়া ব্লককে এক দিচ্ছেন 31। এটা যদি এক্সিট হয়, আচ্ছা, অবাক হওয়ার কিছু নেই। ওকে, আর আমি এনডিএ ব্লককে একটি ধরছি এরকম না, সেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে বলছি আমি। অধীর চৌধুরীর জায়গায় সেখানে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। আমরা তাও ধরে নিচ্ছি, আমরা এইভাবে তো এক্সিট পোল ধরতে হবে। আপনার এক্সিট পোল অনুযায়ী তাহলে বামেদের কোনো সম্ভাবনা নেই। 30+1, তৃণমূল কংগ্রেস 11 বা তার নিচে হবে। আমি এর মধ্যে আর একটু যুক্ত করে দিচ্ছি, এই নির্বাচন দিয়ে তৃণমূল কংগ্রেসের পতনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এমনকি সরকারটা পড়ে যেতে পারে। ওকে, বড় স্টেটমেন্ট। রবীন্দ্র ভট্টাচার্য জি বলছেন, প্রদেশ বিজেপি মুখপাত্র বলছেন, এই নির্বাচনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে পতনের যাত্রা শুরু হবে, শেষের শুরু হবে। একদম একদম ঠিক। দর্শক বন্ধুরা, আমরা এক্সিট পোল 2024 আপনাদের সামনে তুলে ধরছি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, জেনেসিস ইন্ডিয়া নামের একটি সমীক্ষা সংগঠনের সাথে যুক্ত হয়ে আমরা নিউজ ভ্যানগার্ড এই সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছি। এই সমীক্ষা 100% সঠিক হবে এমনটা দাবি কিন্তু আমরা করছি না, কারণ নানান ফ্যাক্টরকে আমরা অবশ্যই যাচাই করে তারপর আমরা এই এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরছি। দেশের একটি প্রান্তিক রাজ্যে বসে আমরা আমাদের যে প্রতিনিধিরা গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, ওনাদের অভিজ্ঞতার নিরিখে প্রত্যেকটি লোকসভা আসনের কম করে 200 জন ভোটারদের সঙ্গে কথা বলে এবং গোটা দেশের বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে মতামত নিয়ে তাদের অভিজ্ঞতার নিরিখে কিন্তু আমাদের এই সমীক্ষা বা এই এক্সিট পোল এবং এক্সিট পোল 2024 আপনারা দেখছেন। ত্রিপুরা রাজ্যের 2 আসনই জয়লাভ করতে চলেছে এনডিএ জোট অর্থাৎ বিজেপি, এবং আসামের 14টির মধ্যে 10টি এনডিএ পেতে চলেছে, তার সঙ্গে 3টি যাচ্ছে আইএনডিআই ব্লকের কাছে, একটি অন্যান্যরা পেতে চলেছে। উত্তর পূর্ব ভারতের দিকে যদি আমরা চোখ রাখি, 25টি আসন নর্থ ইস্ট ইন্ডিয়াতে, উত্তর পূর্ব ভারতে, সেখানে 18+ পেতে চলেছে বিজেপি, 6টি পেতে চলেছে আইএনডিআই ব্লক এবং একটি যাচ্ছে অন্যান্যদের খাতায়। আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে চোখ রাখি,
পশ্চিমবঙ্গে 42টি আসন, 42টি আসনের মধ্যে 19টি এনডিএ জোট পেতে চলেছে, অর্থাৎ বিজেপি পেতে চলেছে। 21টি পেতে পারে তৃণমূল কংগ্রেস, আমাদের সমীক্ষা বলছে। 1টি পাচ্ছে জাতীয় কংগ্রেস এবং 1টি আসন পাচ্ছে বামফ্রন্ট। এবার আমরা সর্বভারতীয় দিকে চোখ রাখব। তার আগে সর্বভারতের চিত্রের দিকে চোখ রাখার আগে আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, 2019 সালে বিজেপির 303টি আসনের মধ্যে বিশেষ কারণ ছিল যে রাজ্যগুলো যেগুলো সাপোর্ট দিয়েছে বিজেপিকে, তার মধ্যে বিহারে 40টি আসনের মধ্যে 39টি গেছিল এনডিএ ব্লকের অধীনে। সেখানে দিল্লিতে 7 বিজেপির দখলে, হরিয়ানাতে 10 বিজেপির দখলে, কর্ণাটকে 28 মধ্যে 26 বিজেপি বা এনডিএ জোটের দখলে, গুজরাটে 26 মধ্যে 26 এনডিএ জোটের দখলে, মহারাষ্ট্রে 48 মধ্যে 41 বিজেপি জোটের দখলে, রাজস্থানে 25 বিজেপি এনডিএ জোট ক্লিন সুইপ, উত্তরপ্রদেশে 80টি আসনের মধ্যে 64টি আসন বিজেপি এনডিএ জোট পেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এবার 2024-এ বিজেপি কি তা রিপিট করতে পারবে? তার থেকে বেশি ভালো ফলাফল কি এই রাজ্যগুলোকে করতে পারবে? কর্ণাটকে আমরা দেখেছি, কর্ণাটকে প্রায় বলা হচ্ছে 23 থেকে 26টি আসন বিজেপি বা এনডিএ জোট পেতে চলেছে। তাহলে বলা যায় পুনরাবৃত্তি হচ্ছে। কি হবে মহারাষ্ট্রে, কি হবে মধ্যপ্রদেশে, কি হবে রাজস্থান, গুজরাটে, উত্তরপ্রদেশে, গোবলয়ে কতটা বেশি আসন দখল করতে পারছে এনডিএ? বা দক্ষিণ ভারতে যেটা অন্ধ্রপ্রদেশে দেখা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশে বলা হচ্ছে 19 থেকে 22টি আসন পেতে পারে বিজেপি। কি হচ্ছে আমরা অবশ্যই একটু জানার চেষ্টা করব। সর্বভারতীয় চিত্র দেখার আগে আমরা রাজনৈতিক বিশেষজ্ঞ অশোক দাসের সঙ্গে যোগাযোগ করে ওনার কাছ থেকে বোঝার চেষ্টা করব যে কি হচ্ছে। কিন্তু দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি সর্বভারতীয় চিত্র কি বলছে তার আগে আমরা অশোক দাস রাজনৈতিক বিশেষজ্ঞ, ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে 2024 লোকসভা নির্বাচনে 43টি আসন হবে এক্স ফ্যাক্টর, একটি প্রাইম ফ্যাক্টর হবে 43টি আসন। কোন 43টি আসন বলবো আপনাদের, কিন্তু তার আগে আমাদের সঙ্গে জুড়ে গেছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে জুড়ে গেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোক বাবু, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? নমস্কার। নমস্কার অশোক বাবু, আমরা এই মুহূর্তে এক্সিট পোল 2024 নিউজ ভ্যানগার্ডের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করছি। আমরা সর্বভারতীয় চিত্র দেখার আগে এবং দর্শক বন্ধুদের আমাদের এক্সিট পোল 2024 সর্বভারতীয় চিত্র দেখানোর আগে আপনার মতামত জানতে চাইছি, কারণ আমরা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি ত্রিপুরা রাজ্যের 2টো আসনের মধ্যে 2টো আসনই বিজেপির দখলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে 19টি এনডিএ জোটের দখলে, 21টি তৃণমূল কংগ্রেসের দখলে, 1টি জাতীয় কংগ্রেসের দখলে এবং 1টি বামফ্রন্টের দখলে যাচ্ছে। এবং পাশাপাশি আমরা যদি উত্তর পূর্ব ভারতে চোখ রাখি তাহলে 25টি আসন উত্তর পূর্ব ভারতে রয়েছে, তার মধ্যে 18টি বিজেপির দখলে বা এনডিএ জোটের দখলে, 6টি আইএনডিআই ব্লকের দখলে এবং 1টি অন্যান্যদের দখলে যেতে পারে। এই মুহূর্তে আপনার অভিজ্ঞতা কি বলছে? হাওয়া দেখা যাচ্ছে এনডিএর পক্ষে, এটা হওয়ার কারণ কি? এবং তার সঙ্গে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিই অশোকবাবু, আরেকটা প্রশ্ন জুড়ে দিই আপনাকে। গতবার যেসব রাজ্যগুলোতে, বিশেষ করে গোবলয় রাজ্য গুজরাটে আমরা দেখেছিলাম, গুজরাট, রাজস্থান, এই ধরনের রাজ্যে হরিয়ানা ক্লিন সুইপ করেছিল বিজেপি, এবার তার পুনরাবৃত্তি করার সম্ভাবনা কতটা রয়েছে? দেখুন, প্রথমে আপনি যে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতের কথা বললেন, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং নর্থ ইস্টের কথা বললেন, সেখানেই বলি। প্রথমেই আসি আপনার পশ্চিমবঙ্গের আপনাদের যে সমীক্ষা, সেই সমীক্ষায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে হাড্ডাহাড্ডি লড়াইটা দেখিয়েছেন, বামেদের এবং কংগ্রেসের একটা সিট দেখিয়েছেন। তবে আবার অনেক সমীক্ষা আমি এখন দেখছিলাম, অন্য সমীক্ষা, সেই সব সমীক্ষায় দেখা যাচ্ছে আবার বামেদের কোনো সিটই দেওয়া হচ্ছে না, কংগ্রেস কোনো জায়গায় আছে কোনো জায়গায় নেই, একটা সিট তাকে দেখানো হচ্ছে।
আবার কোনো জায়গায় ভারতীয় জনতা পার্টিকে আগিয়ে রাখা হচ্ছে আর তৃণমূলকে পিছিয়ে রাখা হচ্ছে। তবে যেটা মনে হচ্ছে যে এইবার যে একটা নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে যেভাবে একটা ঝড় তুলে গেছেন, হয়তো কিছুটা হলেও সেই ঝড়ের প্রভাবে বিজেপির অনেকটা সুবিধা হয়েছে, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই সব জায়গায় হবে। তৃণমূল কংগ্রেসও কিন্তু তারা একটা যে তার যে নেত্রী মমতা ব্যানার্জি, তার যে পুরনো অনেক দিনের মানে এই নির্বাচনী লড়াই করার যে কৌশল এবং অভিজ্ঞতা যেটা আছে সেটাকে সে কাজে লাগিয়েছে। তার ফলে যে এই হাড্ডাহাড্ডি লড়াইটা হচ্ছে বিজেপি যতটা মনে করা যাচ্ছিল যে এগিয়ে যেতে পারবে ততটা কিন্তু আমার মনে হয় ততটা এগিয়ে যেতে পারবে না। তার কতগুলো কারণ, দুটো কারণ আমি বলি। তারা এই যে একটা 400 পার বলে যে প্রথম থেকে হাওয়া তুলেছিল, সেই হাওয়ার ফলে তাদের মধ্যে যে সাংগঠনিক একটা খামতি দেখা দিয়েছিল এবং কিছু কিছু জায়গায় পশ্চিমবঙ্গের যে তাদের যে বিভিন্ন প্রার্থী নির্বাচনের একটু অসুবিধা ছিল, জনগণের কাছে অন্তত কিছুটা ক্ষোভ ছিল, যেটা আমি পশ্চিমবঙ্গে বাস করি সেজন্য বললাম। এবং আপনি পরে যে বললেন যে ত্রিপুরা, তো আপনি জানেন যে ত্রিপুরা তো সরকারি আছে, তো সেখানে ভালো ফল করবে এনডিএ আর বিজেপি। কিন্তু উত্তর ভারতের কথা যেটা বললেন সেটা ঠিক। যেমন আমি প্রথমেই আছি বিহারে কিন্তু আরবার 40টা সিটের মধ্যে 29টা সিট 17-16 করে এবং 5টা লোক জনশক্তি পার্টি তারা পেয়েছিল। এইভাবে তারা 40টার মধ্যে 29টা পেয়েছিল, একটা কংগ্রেস পেয়েছিল কিষানগঞ্জের। কিন্তু এবার কিন্তু এই অবস্থাটা হবে না। যে কারণেই হোক এবার কিন্তু ইন্ডি জোট তারা কিন্তু একটু ওখানে অনেকটা এগিয়ে যাবে বলে আমার ধারণা। সেখানে বিভিন্ন সমীক্ষায় কি বলতে আমি এখনো দেখিনি ভালোভাবে, তবে আমার মনে হচ্ছে যে এনডিএ জোট বেশ কয়েকটা আসন তারা হারাবে। তার বিভিন্ন কারণ আছে, এত ব্যাখ্যা করার এখন সময় নেই, কিন্তু আমার যা অভিমত তাতে হারাবে। এবং উত্তরপ্রদেশও সেখানেও কিছু মানে যতটা মানে মোদী এবং সেখানে যোগীর যে কম্বিনেশনের যে কাজটা হওয়ার জন্য তারা সেই জায়গায় পৌঁছবে। তো মনে হচ্ছে যে খুব একটা তারা না করলেও কিন্তু খুব একটা মানে ওইটাকে গতবারের নির্বাচনের যে রেজাল্ট সেটাকে ছাপিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই বলে আমার মনে হয়। কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে চন্দ্রবাবু নাইডুর যে একটা জোট হয়েছে, সেখানে কিন্তু একটা ভালো ফল করার আশা আছে। সেটা সমস্ত সমীক্ষাও বলছে এবং আমাদেরও যারা আমরা একটু বিভিন্ন মাধ্যম থেকে খবর রাখছি সেখানে একটা, এবং যেটা কিভাবে হয়তো একটা সিট পেয়ে যেতে পারে ভারতীয় জনতা পার্টি। এবং ম্যাড্রাসে তাদের যে নতুন উদীয়মান যে মানে সূর্যকে যারা প্রজেক্ট করেছে, যে আইএস অফিসার ছিলেন তাকে প্রজেক্ট করার ফলে সেখানে যে একটা বাতাবরণ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আস্তে আস্তে সিট পাক না পাক সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই ম্যাড্রাসেও কিন্তু তাদের ভোটিং পার্সেন্টেজ কিন্তু বাড়িয়ে নেবে। এবং তেলেঙ্গানাতেও হয়তো তারা সিট পাওয়ার মতন জায়গায় যাবে। সেই জন্য ভারতীয় জনতা পার্টি কিন্তু দক্ষিণ ভারতে তাদের কিন্তু প্রভাবটা বিস্তার করার দিকেই যাবে। এবং গোবলের কথা আমরা বলছিলাম যে সব জায়গায় গত বছর নয়, গত লোকসভা নির্বাচনে 2019 সালে যেখানে রাজস্থান, গুজরাট বা ভালো রেজাল্ট করেছিল যেসব জায়গায়, হরিয়ানা যেখানে ক্লিন সুইপ করেছিল, এমনকি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সরকার আসার পরও মধ্যপ্রদেশেও কিন্তু ভালো রেজাল্ট করেছে বিজেপি বা এনডিএ জোট। এখন কথা হচ্ছে 29টির মধ্যে 28টি আসন পেয়েছিল। সেখানে কতটুকু একই ফলাফল ধরে রাখার সম্ভাবনা আছে এনডিএ জোটের, এবং ইন্ডিয়া ব্লকের সেসব জায়গায় ভালো ফলাফল করার সম্ভাবনা কতটা আছে? দেখুন, মধ্যপ্রদেশের কথা আপনি বললেন, মধ্যপ্রদেশে কিছু 2-3টে সিট হারালো ভারতীয় জনতা পার্টি, কিন্তু সেখানে অন্যান্য সিটগুলো ধরে রাখার জায়গায় আছে বলে আমি মনে করি। কারণ মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টির সঙ্গে পেরে ওঠার জন্য যে ধরনের মানে ওখানে তো অন্য কেউ নেই, এখানে কংগ্রেসই আছে, তাদের যে ধরনের কৌশলগত দিক এবং নেতাদের প্রজেক্ট করার জায়গাটা ছিল সেটা কিন্তু তারা করতে পারে। আর গুজরাটের কথা আমি বলছি, গুজরাটে কয়েকজন কংগ্রেস নেতার সঙ্গে আমার কয়েকদিন আগেও কথা হয়েছে। তারা একটা কথাই বলেছে যে আমি বললাম যে আপনাদের ওখানে কি এবার গতবারের থেকে কংগ্রেস ভালো ফল করছে? তারা বলছেন, এটা আমি কোনো নাম বলবো না কারণ, যে একজন মানে কচ্ছ এরিয়ায় তার মানে পুরো প্রভাবে তার প্রচার করেছেন তিনি। তো বলছে দেখুন, আমরা একটা জায়গায়
খামতি আছে আমাদের। বিজেপি যেমন একদম রোজ জল ঝড়ের মধ্য দিয়ে তারা দৌড়ে বেড়াচ্ছে, আর আমাদের বেশিরভাগ নেতারা এসি ঘরের মধ্যে বসে নানা রকম প্ল্যান ছকছে। তো এই জন্য তাদের সঙ্গে আমরা পেরে উঠতে পারছি না। এই জন্য আমরাও সেই রাস্তায় নেমে যদি লড়াইটা লড়তে পারতাম, এখানে ভারতীয় জনতা পার্টিকে অনেকটা টক্কর দিতে পারতাম। তবে তার মধ্যে একটা আছে, ওখানে তো আম আদমি পার্টির একটা ভোটিং পার্সেন্টেজ আছে। আম আদমি পার্টি এবং কংগ্রেস তারা তো ওখানে একজোট হয়ে লড়ছে, পাঞ্জাবে লড়ছে না, কিন্তু ওখানে তো একজোট হয়ে লড়ছে। সেইটা যদি ওই লোকাল এলাকায় কিছুটা প্রভাব পড়তে পারে বলে আমার মনে হয়। দিল্লি এবং পাঞ্জাবে আপের যা এবং কংগ্রেসের যা পরিস্থিতি ইন্ডিয়া ব্লকের, সেখানে রেজাল্টের কি হেরফের দেখছেন গতবারের চেয়ে? দেখুন, পাঞ্জাবে আম আদমি পার্টি সরকার আছে, তাদের নানা রকম ব্যাপার আছে, এবং এটা আমি হয়তো এটা আমি প্রুফ করতে পারবো না, কিন্তু যেমন বাতাসকে আপনি যদি বলেন ধরে দেখিয়ে দিন তো বাতাসটা কিভাবে, সেরকম একটা সাধারণ মানুষ হতে পারে। সে বিজ্ঞানের বিভিন্ন কলা কৌশলের প্রমাণ করা যায় যে বাতাস আছে, ঠিক এরকম। এটা কানাডা থেকে একটা মানে একটা পাঞ্চ অফ একটা ইয়ে বলা মানে কিভাবে বলা যায়, সেটা একটা সাহায্য আছে, সেটা এই ভোটের কাজে ব্যবহার হয়। সে সাহায্যটা এনডিএ জোট পায় না, সোজাসুজি কথা, অপোজিশন জোটই পায়। সেই জায়গা থেকে ওখানে এনডি জোটই সুবিধা মতন জায়গায় আছে বলে মনে হয়, যদিও সেখানে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের কোন রকম কোনো ওখানে গাছছড়া হয়নি। কিন্তু তার মধ্যে থেকেও যে ধরনের মানে আকালি দলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে একটা গড়জোড় ছিল গত নির্বাচনে বা তার আগের নির্বাচনে, সেই যে জায়গাটা আকালি দল ধরতে পারেনি, আকালি দল সেখানে একবারে নিচের দিকে চলে যাওয়ার ফলে এবং আকালি দলের সঙ্গে মাঝের এনডিএ জোটের ভারতীয় জনতা পার্টির গন্ডগোল হওয়ার ফলে সেখানে জমিটা তারা হারিয়েছে। সেই জন্য এই জমি পুনরুদ্ধার করার জন্য ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী যেভাবে সেখানে মিছিল এবং শেষ দিন পর্যন্ত যেভাবে চালিয়েছেন এবং মানুষের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা গেছে, তো এই নির্বাচনে ফলাফল ততটা আশানুরূপ না হলে কিন্তু আগামী দিনে কিন্তু তাদের ভিত শক্ত হচ্ছে ভারতীয় জনতা পার্টির পাঞ্জাবে, সেখানে কিন্তু আগামী দিনে তারা একটা ভালো জায়গা। একদম। অশোকবাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। কৃষক আন্দোলন পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ এইসব ভোটারদের মধ্যে কতটা প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন, এবং ভোটে তার কোনো কিছু হেরফের দেখা যাবে কিনা? না, দেখুন, ওসব কৃষক আন্দোলন ওসব কিছু না। ওসব দেখেন আলট্রা মডার্ন আরবান এরিয়া, এসব তাদের মধ্যে একটা গড়জোড় আছে। তারা ভারতের সবসময় ভারতের পক্ষেও কাজ করে না, ভারতের বিরুদ্ধেও কাজ করে। তারা দিল্লিতে বসে তারা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেয়, আপনার যেন ইন্ডিয়াকে টুকরো টুকরো করার কথা বলে। এই যে একটা মানে একটা শক্তি, এই শক্তিটা ভারত রাষ্ট্রের বিরুদ্ধেই সবসময় 90% কাজ করে গেছে। তাদের এটা ভারতীয় জনগণ সেটার উপরে কোনো প্রভাব বিস্তার করছে না। সেটা বিদেশি টাকা আছে, এরা বসে মস্তমূল্য করে খায় আর ওখানে বসে নানা রকম হুল্লোড়বাজি করে। প্রেস মিডিয়াকে ডেকে নেয়, আপনি প্রেস মিডিয়াও সেখানে যে হাজির হয়ে যায়, ও একটা তারা প্রচার পায়। কেন প্রচার পায়? আপনারা মিডিয়াতে আছেন, আপনারা জানেন বিভিন্ন চ্যানেল চালাতে হলে কি করতে হয় না করতে হয়, এটা আমরা ভীষণ ভারতে আমি বলতে যাবো না। সেই জন্য তারা একটা প্রচার পায়, এর সঙ্গে ভোটের কোনো ব্যাপার নেই। আর ওই বামপন্থীরা ওখানে বেশি তো জড়ো হয়। বামপন্থীদের যদি এতই ভোট থাকতো তাহলে রাজস্থানের সিটটা তারা ধরে রাখতে পারছে না, তারা পাঞ্জাবের সিটটা ধরে রাখতে পারছে না, অন্য জায়গায় তাদের যে ভোটিং পার্সেন্টেজ ছিল উত্তর ভারতে ধরে রাখতে পারছে না। ওটা কোনো ফ্যাক্টর নয়, ওটা কোনো ভারতীয় রাজনীতিতে, ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থা এবং ভোটের ব্যবস্থা ওটা কোনো প্রভাব পড়ে। অসংখ্য ধন্যবাদ অশোকবাবু আপনার মতামতের জন্য। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নমস্কার। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। উনি বলছিলেন গোটা ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যে যা গত নির্বাচনে 2019 নির্বাচনে যে ফলাফল ছিল তার কিছুটা এবারের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তা কেমনটা দেখাচ্ছে। আমরা 2024 এক্সিট পোল গোটা ভারতবর্ষের যার জন্যে দর্শক বন্ধুরা হয়তো বসে আছেন, তবে আপনাদের জানি রাখি এই মুহূর্তে গোটা ভারতবর্ষের বিভিন্ন সংবাদ মাধ্যমে এক্সিট পোল দেখানো হচ্ছে। আপনারা অনেকেই হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমের এক্সিট পোল দেখে নিয়েছেন, তবে নিউজ ভ্যানগার্ড আপনাদের আরো একবার মনে করিয়ে দেয় 2023 বিধানসভা নির্বাচনে আমরা যে বুথ ফেরত সমীক্ষা করেছিলাম তা ফলাফলের সাথে প্রায় কিন্তু হুবহু মিলে গেছিল, এবং সবচেয়ে কাছাকাছি সমীক্ষা আমরা করেছিলাম সেই দাবি অবশ্যই আমরা করি। তা আপনারা দেখেছেন 2023 বিধানসভা নির্বাচনে। আর এবার নিউজ ভ্যানগার্ড জেনেসিস ইন্ডিয়া সমীক্ষা সংগঠনের সাথে যুক্ত হয়ে যেই
এক্সিট পোল আমরা তৈরি করেছি তা আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে আমাদের এই এক্সিট পোল ধ্রুব সত্য নাও হতে পারে। দেশের একটি প্রান্তিক রাজ্য থেকে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, শুধু যদি এক্সিট পোল মিলে যায় তবে সেটা অবশ্যই আমাদের বিচক্ষণতা হবে। আর যদি কোনো কারণে আসল ফলাফলের সাথে তার বিস্তর কোনো তফাৎ থাকে তাহলে আগামী দিন আমাদের আরো সুচারু হতে হবে, আরো সুনিশ্চিত হতে হবে এবং আমাদের আরো অনেক বেশি পরিশ্রম করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে বলে আমরা বিশ্বাস করি। চলুন এই মুহূর্তে আমরা চোখ রাখি 2024 দিল্লি কার দখলে যেতে চলেছে, এনডিএ জোট না আইএনডিআইএ? কি হতে চলেছে ফিগার? এনডিএ জোট আবার ক্ষমতায় ফিরছে বলে দেখা যাচ্ছে 2024 এক্সিট পোল ভ্যানগার্ডের এবং জেনেসিস ইন্ডিয়ার। 305টির বেশি আসন পেতে চলেছে এনডিএ জোট। 169টি আসনে আটকে যেতে পারে আইএনডিআইএ ব্লক, অন্যান্যরা পেতে পারে 29টি আসন। এবং আপনাদের জানিয়ে রাখি, যা বলছিলাম যে এক্স ফ্যাক্টর, যারা না এনডিএ জোটে না আইএনডিআইএ ব্লকে, যারা এই মুহূর্তে কোনো জোটে নেই, সেই রকম কয়েকটি দল 40-এর ঊর্ধ্বে প্রায় 43টি আসন পেতে চলেছে এবং তারাই হতে পারে এক্স ফ্যাক্টর, যার মধ্যে মায়াবতীর বিএসপি রয়েছে, এআইএমআইএম রয়েছে, ইএসআর রয়েছে, বিজু জনতা দল রয়েছে। এই দলগুলো অবশ্যই এক্স ফ্যাক্টর হতে চলেছে এবং তাদের দখলে 43টির মতো আসন যাবে এবং তারা কাকে সমর্থন করবে ফলাফল ঘোষণার পর তা অবশ্যই পরে জানা যাবে, সময় বলবে। কিন্তু এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ড এবং জেনেসিস ইন্ডিয়ার সমীক্ষা এক্সিট পোল 2024 বলছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে এনডিএ জোট। 305টিরও বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরছে এনডিএ জোট। 169টি আসনে আটকে যেতে পারে আইএনডিআইএ ব্লক এবং অন্যান্যদের খাতায় যেতে পারে 29টি আসন। নবেন্দ্রবাবু, ফিরছে ক্ষমতায় আবার মোদী সরকার, তবে 400 পার সম্ভব নয় বলে মনে হচ্ছে। আমাদের মোদী সরকার কোনো প্রতিষ্ঠা হবে এতে নিয়ে তো কারোর কোনো সন্দেহ নেই। নির্বাচনের আগে নিয়ে কোনো সন্দেহ ছিল না, বা নির্বাচনের পরে এমন কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে আপনাদের যে সমীক্ষা ঠিক আছে, আপনারা সেদিকেই ট্রেন্ডটা সেদিকেই, কিন্তু এই জায়গায় যারা সমীক্ষাটা করেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন। 305 আগে 303 থেকে 305 হলো, বিজেপির জন্য 370 নয় কেন? এর জবাবটা কি হবে? এর নিশ্চয়ই এই প্রশ্নের একটা জবাব থাকবে। 370 নয় কেন? আমরা যেটা দেখেছি, যদি আমাদের ক্রমবর্ধমান ইয়েটা থাকে সেটা না কেন? এবং আপনারা এখানে সব বাকি অন্যান্য দলকে ইন্ডি জোটকে একসঙ্গে করে আপনারা যেটা দেখিয়েছেন 169 দেখাচ্ছে, সেটার মধ্যে কারা কতটা পাবে সেটা একটা বিরাট ফ্যাক্টর। আমরা যা আজ করছি, কংগ্রেস কোনোভাবেই 40-এর সর্বোচ্চ সীমা পেরোবে না। এটা হচ্ছে তাদের ইন্ডি জোটের সবচেয়ে বড় শক্তি। 40-এর ইয়েটা বেরোবে না তারা। এবং বিভিন্ন রাজ্যে আপনি যদি দেখেন তো সেখানে তো কংগ্রেসের খুব একটা ভালো ফল হচ্ছে বা কোথাও তো বেশি আসন পাবে এমন তো দেখা যাচ্ছে না। আর পাশাপাশি যদি আপনি দেখেন ওই অন্ধ্রপ্রদেশ বা পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য যেখানে ভারতীয় জনতা পার্টি পূর্বে কোনো, আপনাদের যে সমীক্ষা সেই সমীক্ষা অনুযায়ী সেখানে অন্ধ্রপ্রদেশে ভালো ফলাফলের দিকে এগোচ্ছে। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ, তারপরে আছে যে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানায় আমাদের সাফল্য আসছে। তেলেঙ্গানা ধরে রাখতে পারছেন। হ্যাঁ, কর্ণাটকটা হবেই, কারণ মানুষ সেখানে বর্তমান সরকারের যে অবস্থা সেগুলি দেখতে পাচ্ছেন। সরকারের যারা সদস্য, এই সরকারের সামিল আছেন যারা, তাতে তারা তাদের পরিবারকে রক্ষা করতে পারছেন না, পরিবারের মেয়েদের নিরাপত্তা দিতে পারছেন না। তো এখানে সাধারণ মানুষের নিরাপত্তা কি? হ্যাঁ, সমস্ত বিষয়গুলি জানেন সে নিয়ে।
তো স্বাভাবিকভাবে কর্ণাটকে মানে এক্সেলেন্ট ফল হবে, এবং সেখানে কংগ্রেস কোনো আসন পাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। মানে বাম এবং আমরা কখনোই ক্ষমতায় ছিলাম না কেরলে, বা কেরলে আমাদের অবস্থাটা এইবার আমরা এন্ট্রি আমরা নিচ্ছি সেখানে, এবং খুব ভালোভাবে। হ্যাঁ, তামিলনাড়ুতে সম্ভাবনা আছে, কারণ এআইএডিএমকে যেটা ছিল সেটা তো কার্যত নেই বললেই চলে, সেখানে এখন আমরাই প্রধান প্রতিপক্ষ। পশ্চিমবাংলায় আমি এই জায়গাটাতে একটা যুক্ত করি, পশ্চিমবাংলায় শুধু আমাদের আসন তৃণমূলের চাইতে বেশি থাকবে এমনটা না, ভোটের যে শতকরা হার এত মানে সংঘাতের পরেও, বিভিন্ন জায়গায় রেগিং এর পরেও, যেগুলি টিভির পর্দায় দেখানো হয়েছে, পশ্চিমবঙ্গে ভোটের পার্সেন্টেজে আমরা বেশি থাকবো। বিধানসভা নির্বাচনে কিন্তু চিত্র পুরো উল্টে গেছিল, সমীক্ষার চিত্র পুরো উল্টে গেছিল বিধানসভা নির্বাচনে। এবার কি হয় সেটা অবশ্যই আমরা চোখ রাখবো, পশ্চিমবঙ্গের দিকে চোখ রাখতেই হয়, কারণ গোটা দেশের নির্বাচনে যখন শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে বলে ইলেকশন কমিশন জানিয়েছে, সেখানে কিন্তু হাজার হাজার অভিযোগ জমা পড়েছে, এবং সেটা আমাদের টিভির পর্দায়ও কিন্তু আমরা দেখেছি, সন্ত্রাসের বিভিন্ন চিত্র, খণ্ডচিত্র আমরা দেখেছি পশ্চিমবঙ্গ নির্বাচনে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে 370-এর যে সীমা সেটা অতিক্রম করবে ভারতীয় জনতা পার্টি। ওকে, আপনারা দাবি করছেন 370 বিজেপির দখলে যাবে, এবং আমরা বলছি এই মুহূর্তে আমাদের সমীক্ষা বলছে 305-এর ওপরে যেতে পারে। চলুন আরো একবার এক নজর আমরা গোটা ভারতবর্ষের যে এক্সিট পোল, অষ্টাদশ লোকসভা নির্বাচনের এক্সিট পোল কি বলছে আমরা এক নজর দেখে নিই। 305+ বলছে এনডিএ জোট, আবার ক্ষমতায় ফিরছে এনডিএ জোট, তবে আসন সংখ্যা কমতে পারে এবার, 305+ বলা হচ্ছে, এবং 169-এ আটকে যেতে পারে আইএনডিআইএ ব্লক। 29টি আসন অন্যান্যদের খাতায় যেতে পারে, তবে ফ্যাক্টর এক্স ফ্যাক্টর সেই 40টির বেশি আসন, বা বলতে গেলে প্রায় 43টি আসন, যা বিএসপি, এআইএমআইএম এবং ওয়াইএসআর ও বিজেডির দখলে যেতে পারে। তো এই মুহূর্তে এক্সিট পোল 2024 আমরা শেষ করব, তবে যাওয়ার আগে দর্শক বন্ধুরা আপনাদের আরো একবার আমরা আপনাদের এটাই বলবো যে আমাদের এই এক্সিট পোল 100% সঠিক নাও হতে পারে। আমরা নানান কিছু বিচার করার পর কিন্তু প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের 200 জন ভোটারের সঙ্গে কথা বলে, বিশেষজ্ঞদের, গোটা ভারতবর্ষের বিশেষজ্ঞদের মতামত নিয়ে, আমাদের প্রতিনিধি যারা গোটা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের অভিজ্ঞতার নিরিখে তারা যে রিপোর্ট দিয়েছেন, সেই সব রিপোর্টের ভিত্তিতে কিন্তু আমরা এই এক্সিট পোল 2024 আপনাদের সামনে তুলে ধরেছি জেনেসিস ইন্ডিয়া সঙ্গে সহযোগিতা, জেনেসিস ইন্ডিয়ার সহযোগিতায়। তো এই এক্সিট পোল 100% একদম সঠিক নাও হতে পারে। যদি সঠিক মিলে যায় তাহলে অবশ্যই আমরা বলবো এটা আমাদের বিচক্ষণতা, আর যদি কোনো কারণে তার সঙ্গে একটা তফাৎ থেকে যায় তাহলে আমাদের আগামী দিনে আরো বেশি পরিশ্রম করতে হবে। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। দেশ, দুনিয়া এবং রাজ্যের এবং দেশের নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডে, এবং আপনাদের মনে করিয়ে রাখি 4 জুন সকালবেলা থেকেই, ভোরবেলা থেকেই আপনারা চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে, কারণ গোটা দেশের যে গণনা চলবে, আমাদের রাজ্যের 2টো আসনের পাশাপাশি গোটা দেশের গণনার দিকে আমরা কিন্তু নজর রাখবো। তাই আপনারা নজর রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।